বন্ধুরা উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি মারাশলি পর্ব 23। কাহিনী শুরুতেই প্রথমে দেখা যায় যে মারাশলি তার বাবার মুখোমুখি হয়েছে। আবদুল্লারই তার বাবাকে দেখে বলে, এগুলো কি হচ্ছে এখানে? আবদুল্লার বলে জেলালকে অর্থাৎ আসল মেহমেতিনচেকে সে কখনোই আশা করেনি সে এত তাড়াতাড়ি তার সামনে চলে আসবে। সে যে এসেছে এটা তার দেখে ভালো লাগছে। এই কথা বলতে মেহমেদকে সে যদি রাস্তায় দেখতো, সে যেহেতু বড় হয়ে গেছে তাকে চিনতেও পারতো না। সে জানো এখন বাকি সবাই কি বলে সম্বোধন করে, মারাশলি, তাই তো? আবদুল্লা জানতে চায় জেলালের থেকে সে তার বাবার দিকে বন্দুক ধরে আছে, সে তার নিজের বাবাকে কি শুট করতে চায়? জেলাল অর্থাৎ মেহমেতিনচে বলে তার বাবা তাকে মারতে চেয়েছিল, বলে সে কেন করবে না। এদিকে দেখায় নেভজেদকে এসে সাবাস জিজ্ঞেস করছে সে কি প্রস্তুত। নেভজেদ বলে তাকে সেই মানুষরাই ভয় পাবে যারা তার মত। সাবাস জানায় তাহলে সে তো স্মার্ট, হ্যান্ডসাম আর ক্যারিসমেটিক, তাই না? তোরে নেভজেদ বলে একদমই অপোজিট, তুমি ডিসঅনারেবল আর ক্রেজি। এদিকে সুয়াদ এসে সাবাসকে বলে যে প্রসিকিউটর পুলিশ টুলিশ নিয়ে তাদের এখানে ধাওয়া করতে আসছে, এখানে যদি বেশিক্ষণ থাকে তারা ধরা পড়ে ফেলতে পারে, তাই তাদের বেরোতে হবে। সকলকে অর্ডার দেয় যে এই নেভজেদকে মুখে কালো কাপড় পরিয়ে গাড়ি করে তারা সকলেই বেরিয়ে যাবে এখান থেকে। এরপর তারা সেইভাবেই বেরিয়ে যায়। ঘরের ভেতরে মারাশলি আর স্ক্র্যাপ ডিলারের মধ্যে তর্কাতর্কি চলতে থাকে। তখনই পেছন থেকে স্ক্র্যাপ ডিলারের ব্যক্তি কাদের এসে মারাশলির মাথায় আঘাত করে তাকে বেহুশ করে দেয়। জানায় স্ক্র্যাপ ডিলারকে যে সে স্কোয়াতের থেকে জানতে পেরেছে এখানে কিছুক্ষণের মধ্যে আসছে হচ্ছে পুলিশ আর প্রসিকিউটর নিজে। এরা তো এখান থেকে পালিয়ে গেছে এখন, তাই ভাবলো সে তাকে বলতে আসবে। ডিলার কথাটা শুনে বলে ওফ কি সমস্যা, ভেতরে এক সমস্যা বাইরে আর এক সমস্যা আসছে। তাদেরকে বলে যে মেহমেতের বডিটা সরিয়ে দিতে, ওকে লুকিয়ে রাখতে। এদিকে দেখায় প্রসিকিউটর সাহেব চলে এসছে পুলিশ বাহিনী নিয়ে। পুলিশকে অর্ডার দেয় সব জায়গায় ভালো করে স্ক্রুটিনি করতে, খুঁজে দেখতে। সেটাও তার কথা মতো কাজ করতে শুরু করে। এদিকে দৃশ্যে আবার দেখানো হয় মাহুর জেলিসের সাথে বসে তার স্কুলের পার্কে কথা বলছে। বারবার জানতে চাইছে জেলিসের থেকে সে পুরো কথাটা কেন বলছে না, যে তার বাবা কি হয়েছে সে তার সাথে খোলাখুলি ভাবে কথা বলতে পারে। জেলিস খানিকক্ষণ চুপ থাকায় কাপলের দিকে দেখে যে সে তার বাচ্চা নিয়ে যাচ্ছে। দেখে মাহুর জেলিসকে জিজ্ঞেস করে তার মা কি তাকে কিছু বলেছে। জেলিস বলে এরকম কিছু না, সে চায় যে তার মা বাবা সে একসাথে আগের মতো থাকুক, সময়টা ভালোভাবে যাচ্ছে তাদের মধ্যে। আবার চায় যে তারা একসাথে ফ্যামিলির মতো থাকুক, মাও এটা চায়। এবার মাহুরকে বলে তাকে যেন সে ভুল না বোঝে, সে তার মাহুর আপাকে খুবই ভালোবাসে। বাবা যদি এই কথাগুলো জানতে পারে যে মাহুরকে সেগুলো বলেছে তাহলে সে খুব বকবে তাকে। বলে এরকম না ভাবতে, কারণ সেও জেলিসকে খুব ভালোবাসে। কোনো কথাই কি কেউ কিছু জানতে পারবে না, সব কথা তাদের মধ্যেই থাকবে। এবার মাহুর নিজের গাড়িতে বসে খানিকক্ষণ কাঁদে, নিজেকে সামলায়, তারপর গাড়ি করে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে দেখায় জাঙ্কিয়ার্ডে প্রসিকিউটর স্ক্র্যাপ ডিলারের সাথে কথা বলছে। প্রসিকিউটর প্রশ্ন করছে স্ক্র্যাপ ডিলারকে যে সে কি এক ধরনের মানুষকে দেখেছে, খুব অদ্ভুত আচরণের মানুষ এসেছিল, তাদের কাছে খবর আছে। ডিলার বলে এখানে বহু মানুষ সারা দিনে রাতে আসে, কিরকম একটু বললে, একটু বর্ণনা দিলে ভালো হয়। ডিলার বলে ব্রাউন হেয়ার, একটা বাজে স্বভাবের লোক, মাথায় টুপি পরে, চোখে চশমা, ছাতা নেয়। ডিলার বলে হ্যাঁ সে দেখেছিল, একজন এসেছিল কিছুক্ষণ আগে, স্ক্র্যাপের জন্যই এসেছিল। প্রসিকিউটর জানতে চায় সেখানে এসেছিল জাঙ্কিয়ার্ডে স্ক্র্যাপের জন্য। ডিলার জানায় হ্যাঁ এসেছিল সে এখানে। প্রসিকিউটর জানতে চায় কেন এসেছিল স্ক্র্যাপের জন্য, সে স্ক্র্যাপ নিয়ে কি করবে। ডিলার জানে সে তো তা তো বলতে পারবে না। ডিলার বলে সেই ব্যক্তিটি যদি খারাপ হয়ে থাকে এই নিয়ে, তাহলে সে এখানে জাঙ্কিয়ার্ডে কেন এসছে, তার বাড়ি থেকে তাকে কেন ধরছে না। ডিলার বলে তার থেকে সে কি জানতে চেয়েছে যে সে কিভাবে কাজ করবে। ডিলার বলে একদমই না, সে একজন বড় স্টেটের বড় প্রসিকিউটর, সে তাকে কি কিছু বলতে পারে। ডিলার আবার জানতে চায় প্রসিকিউটরের থেকে কিছু কি হয়েছে, খুব খারাপ কিছু। প্রসিকিউটর বলে সে যদি এতই কিউরিয়াস ব্যক্তি হয়ে থাকে তাহলে সে ঠিকমতো একটারও উত্তর দিতে কেন পারছে না। থেকে তদন্ত করে একজন পুলিশ অফিসার এসে বলে সাবাস আর তার ব্যক্তিরা এখান থেকে বেরিয়ে গেছে, হয়তো খবর পেয়ে গেছে, এখানে আর কেউ নেই। প্রসিকিউটর স্ক্র্যাপ ডিলারকে জানায় যে সে যদি কিছু শুনতে পায় বা দেখতে পায় নিশ্চয়ই যেন ইমিডিয়েটলি পুলিশকে খবর দেয়। ডিলার জানায় হ্যাঁ নিশ্চয়ই সে এটাই করবে। প্রসিকিউটর ফোন করে সব পুলিশকে জানিয়ে দেয় আর তার ব্যক্তিদের দেখতে পেলে তাকে যেন সেখানেই ডিটেনশন দেওয়া হয়, দিকে যেন নাকাবন্দি করে দেওয়া হয়, শহরের কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারে। প্রসিকিউটর পুলিশ বাহিনী নিয়ে সেখান থেকে চলে গেলে রাগে গজগজ করতে স্ক্র্যাপ ডিলার নিজের ঘরে যেতে যেতে বলতে থাকে ঘরে বসে পাগল সাবাস। আলটিমেটলি সে তার প্রবলেমের কারণ হয়েই গেল। এদিকে দেখায় জেলিসের স্কুলের টিচার সেমরা হিলালকে কল করে বসে। হিলালকে কল করে জানায় এখানে একটু সমস্যা হয়ে গেছে, তার মেয়েকে জেলিসকে অনেকক্ষণ এখানে পাওয়া যাচ্ছে না, তার বন্ধুরাও তাকে দেখেনি আর সে ক্লাসও অ্যাটেন্ড করেনি, যদি কিছু হয়ে থাকে তাহলে সে যেন এসে দেখে। জানতে চাই এসবের মানে কি, মেয়ে তাহলে গেল কোথায় স্কুল থেকে। টিচার সেমরা জানায় সে যদি না আসতে পারে, ব্যস্ত থাকে, তাহলে তার বাবাকে পাঠিয়ে দিক অন্তত। মাঝে জেলালকে কল করার চেষ্টা করলেও তাকে পায় না। তখন চিন্তিত হয়ে সেমরাকে বলতে থাকে সে একটা ছোট্ট মেয়ের খেয়াল রাখতে পারেনি। তাকে জানায় উত্তেজিত না হতে, তাকে
তাকে শান্ত থাকতে বলে। এটা কি করে সম্ভব? সে এক্ষুনি কল করে বলছে যে তার মেয়েকে পাওয়া যাচ্ছে না, কি করে এখন শান্ত থাকতে পারে? সে চেষ্টা করছে যাওয়ার সেখানে পৌঁছানো স্কুলে। কি দৃশ্যে আবার দেখা আসল মেহমেতিনছে অর্থাৎ জেলাল হুশে চলে এসেছে। তার আগের পুরনো বাড়িতে তাকে নিজেকে খুঁজে পায়, যে বাড়িতে তার ছোটবেলা কেটেছে। আশেপাশে সমস্ত জিনিসপত্র দেখতে থাকে, স্মৃতি ঘাটতে থাকে। ঘরে দরজা খুলে সে তার নিজের ছোটবেলার ভাই আর তাকে কল্পনা করতে থাকে। আর ভাইয়ের সাথে কিভাবে খেলা করতো, তার একটা ঘুড়ি বানাচ্ছে। ভাই হেসে হেসে বলছিল তার দাদাকে ঘুড়ির লেজটা অনেক বড় বানাতে। প্রতিবেশী সব ছেলেরা দেখে, হিংসা করে তাকে নিয়ে, যাতে তার দাদা সব থেকে ভালো ঘুড়ি বানিয়ে ঘুড়িটা যেন আকাশে সব থেকে ওপরে ওড়ে। কথাগুলোই তার ছোট ভাই অর্থাৎ মেহমাতের ছোট ভাই ইসমাইল তাকে বলতে থাকে। তো জানায় হ্যাঁ সে সেইগুলোই করবে। তবে আসল মেহমাত অর্থাৎ জেলাল সেগুলো ভেবে ভেবে কাঁদতে থাকে। যদি কল্পনা করতে করতে হঠাৎ মেহমাতের খারাপ জিনিসগুলো মনে পড়তে শুরু করে। তবে স্ক্র্যাপ ডিলার অর্থাৎ তার বাবা তার মাকে মারধর করতো, তাকে কথা শোনাতো। উনি একসময় তার ছোট ভাই ইসমাইল এসে তার বাবাকে বলে তার মায়ের গায়ে হাত না দিতে। ডিলার ইসমাইলের মাকে আরো মারতে থাকে আর বলতে থাকে তার জন্যই তার ছেলেরা এরকম হাতছাড়া হয়ে যাচ্ছে, এরকম খারাপ হয়ে যাচ্ছে তার বাবার উপর কথা বলতে। ডিলার ছোট ইসমাইলকে তুলে সোফার উপর ছুঁড়ে ফেলে দেয়। ইসমাইল ছুটে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সেখানে মেহমাত এসে উপস্থিত হয়ে যায় আর তার বাবাকে বলে যে নামিয়ে কথা বলতে আর তার মায়ের গায়ে হাত না তুলতে। একটা ছোট চাকু এনে বলে যে সে তার বাবাকে মেরে দেবে, থেকে বেরিয়ে যেতে। তার জন্য তার বাড়িটা নরক হয়ে উঠেছে। ডিলার তার স্ত্রীকে আবার বলে যে তার জন্যই তার ছেলের এরকম হাতছাড়া হয়ে যাচ্ছে, এরকম খারাপ হয়ে যাচ্ছে, বকে যাচ্ছে। তারপরে নিজের কোমরের বেল্ট খুলে স্ক্র্যাপ ডিলার তার ছোট ছেলে মেহমাতকে মারতে শুরু করে। তোমার মেহমাতেরও খুব কষ্ট হতে থাকে এইসব জিনিসগুলো মনে করে, কিভাবে তার ছোটবেলা কেটেছে। দৃশ্যে আবার দেখায় স্ক্র্যাপ ডিলারের সাথে বসে তার ব্যক্তি কাদের কথা বলতে থাকছে। বারবার বলতে থাকছে সাবাস তাদের সমস্যার কারণ হয়েই দাঁড়ালো। তার জন্য প্রসিকিউটর আর পুলিশ বাহিনীও তাদের স্ক্র্যাপের জাঙ্কিয়ার্ডে চলে এলো। আজ পর্যন্ত কখনোই হয়নি। প্রসিকিউটর যখন একবার সন্দেহ করেছে কোনোভাবেই তাদের ছেড়ে দেবে না, তাদের পেছনে পড়েই আছে। কোনো না কোনোভাবে কোনো সূত্র সে ঠিকই খুঁজে বার করবে। কারাভানেও পাঠাতে পারে আর সে জেলে যেতে চায় না। ডিলার বলে সাবাস একজন পাগল, একদমই পাগল ব্যক্তি। তাদেরকে শান্ত থাকতে এত চিন্তা না করতে। অবস্থা এখন একটা ছোট ক্যাটের মতো অর্থাৎ বিড়ালের মতো হয়েছে, যে একটা ছোট আঁচড় দেখেই ভাবে যে ক্ষত। বলে সে শুধুমাত্র ভয় পেয়ে আছে আর কিছু না। তার মতে সে স্ক্র্যাপ ডিলারকে একটা কথাই বলতে চায় যে সাবাসকে সরিয়ে দেওয়া উচিত তাদের। ডিলার বলে ঠিক আছে, তাকে প্রস্তুতি নিতে, সাবাসের দেহ যেন না পাওয়া যায়, তার ইশারার জন্য অর্থাৎ স্ক্র্যাপ ডিলারের ইশারার জন্য অপেক্ষা করতে, তার আগে কিছু না করতে। সে জানায় ঠিক আছে, সে যা বলছে তাই হবে। কথা মেহমেতিনছেকে সে তার বাড়িতে ছেড়ে এসেছে। ডিলার বলে তাকে নিয়ে না ভাবতে, তার সমস্যা এখন অন্য কিছু। ডিলার জানায় এখন কাদেরকে গিয়ে প্রস্তুতি নিতে সে, যাতে সাবাসকে শেষ করতে পারে। তাদের শেষ করার আগে জানায় হ্যাঁ ঠিক আছে, সে বুঝতে পেরেছে তাকে কি করতে হবে। ব্যর্থতা ছাড়া এই কাজটা করার চেষ্টা করবে। দেখায় স্ক্র্যাপ ডিলার তার পারিবারিক ছবি নিয়ে, যার মধ্যে মেহমেতিনছে আছে, সেটা দেখে বলতে থাকে খুব ভালো লাগলো তার ছেলের সাথে আবার দেখা হয়। তার ছেলেকে, কারণ আবার তাদের দেখা হবে। তার পুরনো কথা মনে করতে থাকে, যখন সে নিজায়েতকে এই টাস্কটা দিয়েছিল যে মেহমেতিনকে খুঁজে বের করা, শুধুমাত্র দিয়েছিল গাড়ির লাইসেন্স প্লেটের নাম্বারটা। নিজায়েত মাহুরকে নোট ডাউন করতে বলে এবং মাহু সেটা নোট ডাউন করে ছিঁড়ে নিয়ে নিজায়েতকে দেয়। এদিকে দৃশ্যে দেখায় হিলাল কল করে জেলালকে অর্থাৎ মেহমেতিনছেকে বলতে থাকে যে সে কোথায় আছে, জেলিশ কি তার কাছে আছে এখন। সে নিজের বাড়িতে এসে এখন চেক করলো, জেলিশ বাড়িতেও নেই। ভুল হয়ে যাচ্ছে, কারণ স্কুল থেকে কল করে বললো জেলিশকে পাওয়া যাচ্ছে না। আমি জানতে চাই এটা কখন থেকে হয়েছে আর কখন থেকে পাওয়া যাচ্ছে না তার মেয়েকে। মিসিং বাই কি করে হলো? বলে সে কিচ্ছু জানে না, তাকে স্কুল থেকে কল করেছিল, সে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে, তার পাগল পাগল লাগছে নিজেকে। বলে তাকে চিন্তা না করতে, সে তার সাথে একসাথে গিয়ে স্কুলে মিট করছে, স্কুলে তারা একসাথে দেখা করবে। তার একটা কথা জানিয়ে রাখে যে নেভজেদকে তারা নকল মেহমেতিনছে হিসেবে অর্থাৎ সাবাস তুলে নিয়ে গেছে। জানা এটাই তো তারা প্ল্যান করেছিল, এটাই তো তাদের প্ল্যানের পার্ট, তাই তো। এই বিষয়টা সে দেখে নিচ্ছে, তাকে কিছু না করতে সেই জিনিসটা হ্যান্ডেল করে নেবে। তো সে তাড়াতাড়ি এসে তার সাথে তার মেয়ে স্কুলে দেখা করুক। সেই ঘর থেকে বেরিয়ে রাস্তায় নেমে একটা ট্যাক্সি ধরে সেখান থেকে যেতে থাকে। এদিকে দেখায় মাহুর কল করে জেলালকে বলে সে তার সাথে অনেকক্ষণ কথা বলেনি, সে কি রেগে আছে তার উপর ঘটনার জন্য। আরো আগে সে এখন ঠিক আছে তো, কোনো সমস্যা হয়নি তো। জেলাল বলে না, সে রেগে থাকবে কেন, সে একদম ঠিক আছে। কি হয়েছে, মাহুর তাকে কিছু বলতে চাইছে কি? বলে হ্যাঁ, সে কি দেখা করতে পারবে তার সাথে, তার প্রয়োজনীয় কথা আছে। জানায় হ্যাঁ ঠিক আছে, একদমই, তারা পরে দেখা করবে, কিন্তু তার আগে তাকে একটু অপেক্ষায় রাখতে হবে, কারণ তার একটা প্রয়োজনীয় কাজ আছে, সেই গুরুত্বপূর্ণ কাজটা করে সে তার সাথে দেখা করবে। এই দৃশ্যে দেখায় নেভজেতের কাছে সাবাস আর সুয়াদ গেছে, যে তাদের দুজনকে জিজ্ঞেস করছে এরপর তারা কি করবে। বলে প্রথমবার হলো যে পুলিশ বাহিনী এবং প্রসিকিউটর তাদের একসাথে পেছনে পড়েছে, এরকমটা আগে কখনোই হয়নি। বলে সবকিছু ঠিক আছে, কিন্তু নেভজেতের কাছে সে এটা জানতে চায় যে স্ক্র্যাপ ডিলার তাকে মারতে চাইলো কেন। যে জানা স্ক্র্যাপ ডিলারের সাথে তার একটু ডিল ছিল, তার জন্য বাস নিজের মনে হিসাব
আপ করে করে বলতে থাকে বিষয়টা কি এরকম যে মারাশলি সেখানে ছিল বলে, মারাশলির মেয়ে সেই দিনের ঘটনায় আহত হয়েছিল বলে মারাশলি সেখানে ছিল। এবং সে ধরে ফেলে এটা নেভজেদকে জিজ্ঞেস করেই বসে তাকে সত্যি কথা বলতে যে মারাশলি আসলে মেহমত ইনছে কিনা। নেভজেদ সত্যি কথা বলে দেয় তাকে একদম। সে বলে যে সাবাসকে দেখে তার খুব ভালো লাগছে, সে বুঝতে পেরেছে মারাশলি হচ্ছে আসল মেহমত ইনছে। সে একজন সৈন্য পাতি এই ছেঁচকে সাবাসের তুলনায় অনেক বেশি ডিসঅনারেবল এবং ক্রেজি। অবাক করার বিষয় নয়, কারণ তাদের ফিল্ডে এই জিনিসগুলো চলেই। উনি সুয়াদকে কাদের অর্থাৎ স্ক্রাব ডিলারের ব্যক্তি কল করে বলে তাদের একজন একটা জায়গায় লুকিয়ে পড়তে, সেফ প্লেসে। বাসও তাকে প্রশ্ন করলে সুয়াদ তাকে এই কথাটাই জানতে চায় এর মানে কি স্ক্রাব ডিলার তার পেছনে এখন। যে জানায় তার মতো বোকা ব্যক্তি সে দেখেনি কখনো। সে তার পেছনে, কারণ সে পুলিশ বাহিনী প্রসিকিউটর সব নিয়ে গিয়ে তার জাঙ্কিয়ার্ডে ধাবা বলেছিল, জন্যই সে সমস্যার সম্মুখীন হয়েছে। সে কি ভাবছে তাকে তারা সাপোর্ট করবে? এখন তাদের কাছে এখানে আসছে এখন তাদের শেষ করতে, বুলি করতে। কি দেখায় জেলাল অর্থাৎ মেহমত ইনছে পৌঁছে গেছে জেলিশের স্কুলে। সে হিলালের সাথে দেখা করে জিজ্ঞেস করে তার মেয়ে জেলিশ কোথায়, কি খুঁজে পাওয়া গেছে? জানায় না, সে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলেছে, স্কুলে সব জায়গায় তাকে খোঁজা হচ্ছে কিন্তু এখনো তাকে পাওয়া যায়নি। হিলাল বলে সে কি করবে, সে বুঝতে পারছে না, তার চিন্তা হচ্ছে খুব। মেহমত ইনছে এভাবে মারাশলির মতো কথা কেন বলছে, আশেপাশে কি কেউ আছে? বলে সে বুঝতে পারছে মারাশলির অবস্থা ঠিক না, পরিস্থিতি এবং আইডেন্টিটি দুটোই গুলিয়ে ফেলছে। মেহমত বলে তার সাথে এভাবে কথা না বলতে, সবকিছু ঠিক আছে, আগে তাদের উচিত জেলিশকে খুঁজে বের করা। হিলাল মাতৃত্বের জন্য চিন্তায় জানতে চায় যে সাবাসের লোকেরা জেলিশের কিছু করে দেয়নি তো। সে বলে এরকম যদি কিছু করে সে সাবাসকে প্রাণে মেরে দেবে। হিলাল বলে তার পাগল পাগল লাগছে, এই পরিস্থিতি তার ভালো লাগছে না, তার সব সেন্সেস হারিয়ে ফেলতে যাচ্ছে। আমার জানায় হিলালকে যে জেলিশের বাবা এখনো বেঁচে আছে আর সে পাশে থাকতে তার মেয়ের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। একসাথে তার মেয়েকে খুঁজে বার করবে। স্কুলের পাশেই ছোটদের খেলার একটা পার্ক আছে তাদের স্কুলেরই, হয়তো সেখানে থাকতে পারে, তাদের সেখানে গিয়ে দেখা উচিত। আমার এটাও জানতে চায় যে নেভজেদের ব্যাপারে আপডেট কি। উত্তরে হিলাল জানায় তারা ইনভেস্টিগেট করছে, নেভজেদের ফোন ট্র্যাক করেছে এবং বাকি সব জিনিসপত্র দেখছে, তারা খুঁজে ফেলবে শিগগিরই। লাকিলি তারা দুজন পার্কে গিয়েই দেখতে পেয়ে যায় যে জেলিশ দোলনায় বসে দোল খাচ্ছে। অর্থাৎ জেলাল তার মেয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে তার বাবাকে বলতে, তার কি কোনো সমস্যা হয়েছে, এভাবে স্কুল থেকে সে চলে কেন গেছিল। জেলিশ জানায় তার খুব বোর লাগছিল, তার ভালো লাগছিল না, তাই সে এখানে এসে একটু দোল খাচ্ছিল। লাল চোখে জল নিয়ে জিজ্ঞেস করে তার মেয়ে এরকম কি করে করতে পারে, সে আর তার বাবা কত চিন্তা করছিল জানে, সে মতো হন্য হয়ে তাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে সবাই। আহমেদ বলে হিলালকে শান্ত থাকতে, সে তার মেয়ের সাথে কথা বলছে। সে জিজ্ঞেস করে জেলিশকে কি হয়েছে, কি সমস্যা, সে তার বাবার সাথে কথা বলুক। জেলিশ বলে তার বাবা এভাবে কথা বলে না, সে এভাবে কেন কথা বলছে। মেহমত ইনছে তখনও মারাশলির মতো ব্যবহার করে যাচ্ছে, কথা বলে যাচ্ছে তার টোনে। এগুলো দেখে জেলিশ ভয় পেতে থাকে, কাঁদতে থাকে, তার বাবাকে সে খুঁজে পায় না। হিলালের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। হিলাল বারবার বলে মেহমতকে তার থেকে দূরে থাকতে, পাচ্ছে যে ছোট মেয়েটা ভয় পাচ্ছে, কাঁদছে, তবুও জোর করে তার মেয়ের সাথে কথা বলতে চাইলে, তাকে শান্ত করতে চাইলে, কিন্তু হিলাল না মানলে, আমার ঠেলে এগোতে চাইলে হিলাল তাকে শান্ত করার জন্য জোরে একটা থাপ্পড় মেরে দেয়। হিলাল জানায় মেহমতকে এখন সে বুঝতে পারছে যে কেন সে বলছিল তার ডাক্তারের সাথে আলোচনা করা প্রয়োজন, পরে এই বিষয়ে নিশ্চয়ই কথা বলবে এবং সে জেলালকে নিয়ে ডাক্তারের কাছেও যাবে। এই বিষয়ে মেহমত ইনছে অর্থাৎ জেলালের কোনো অবজেকশনই শুনবে না। এখন তাদের এক্সকিউজ করতে তারা মা মেয়ে দুজনে বাড়ি যাবে। হিলাল জানতে চায় হিলালের কাছে সে এটা কি করছে। উত্তরে হিলাল জানায় সে সবকিছু ঠিক করার চেষ্টা করছে। তার মেয়ে জেলিশকে নিয়ে সেখান থেকে যেতে থাকলে ছোট্ট জেলিশ জিজ্ঞেস করে বসে তার বাবার কি হয়েছে, সে কি অসুস্থ। উত্তরে হিলাল বলে হ্যাঁ। এবার দেখাতে থাকে যে সাবাস আবার বিশ্বাস না করে নেভজেদকে বারবার জিজ্ঞেস করতে থাকছে তাকে ঠিক করে বলতে মারাশলি আসলে মেহমত ইনছে কিনা, কারণ সে নেভজেদের কথায় এখনো সন্তুষ্ট নয়, কারণ নেভজেদ কথাগুলো হেসে হেসে মজার ছলে বলছিল। নেভজেদ বলে সে মানুক আর না মানুক নেভজেদই হচ্ছে আসল মেহমত ইনছে। সাবাদ মেহমত ইনছের ফাইল নিয়ে তাকে সব সেখানে তাকে ইনফরমেশন জিজ্ঞেস করতে শুরু কর, নাম ধাম ঠিকানা, তার বাবার নাম, মায়ের নাম, জন্ম বৃত্তান্ত, জন্মস্থান, যে প্রত্যেকটারই উত্তর দেয়। আবাস বলে যে ফাইলে এগুলোর একটাও লেখা নেই। যে জানায় সে একজন আন্ডার কভার ইন্টেলিজেন্সের লোক, এখানে ফেক ইনফরমেশন থাকাটাই স্বাভাবিক। তাহলে তখন জানতে চায় যে তাহলে ফেক ইনফরমেশনটাই তাকে দেওয়া হোক, সেগুলো সব বলুক। যে সাফ জানিয়ে দেয় সেই হচ্ছে মেহমত ইনছে আসল, আর তাকে অর্থাৎ সবাসকে কনভিন্স করা তার কাজ না। বলে সুয়াদকে সে কোনোভাবেই কনভিন্স নয়। উত্তরে সুয়াদ বলে ছেলেটা কাঁপাচ্ছে যদিও, জানে নেভজেদকে তাকে ভালোভাবে বলে দিতে, তাহলে সে তার নৌকো উপড়বে না, তাকে সিলিং এর সাথে উল্টো ঝুলিয়েও দেবে না, খুব সুন্দরভাবে একটা মৃত্যু প্রদান করবে। সে তাকে না বলে, এটা হচ্ছে বলে সে একটা ছুরি নিয়ে নেভজেদের পেছনে গিয়ে পেছন থেকে তার গলার মধ্যে সেটা চেপে ধরে। উনি সেখানে দৌড়ে একজন সুয়াতের ব্যক্তি এসে সুয়াতকে জানায় যে বাইরে এসে পৌঁছে গেছে
কাদের আর স্ক্রাব ডিলারের ব্যক্তিরা অনেক লোকজন নিয়েও এসেছে। তখন হেসে বলে আগে এদের তো সামলে নিক, পরে সে তার সাথে ডিল করবে। নেভজিৎকে বলে যে এখানে তাকে চুপচাপ থাকতে, আগে ওদের সামলে নিয়ে সে তারপর তার সাথে সে ডিল করছে। সাবাস আর সুয়াদ নেভজিতের সামনে থেকে বেরিয়ে গেলেই ছুরিটা সাবাস নেভজিতের গলায় ধরেছিল পাশের টেবিল থেকে সেই ছুরিটা তোলার জন্যই এগোতে থাকে নেভজিৎ সেদিকে। অনেক কষ্টে ছুরিটা তুলে নিজের মুখে নিয়ে নেয় এবং সেটা মাটিতে ফেলে নিজেও চেয়ার নিয়ে মাটিতে পড়ে ছুরিতে হাতটা বাড়িয়ে নিয়ে নিজেকে খুলে ফেলে। দেখায় সাবাস বাইরে দেখা করতে এলে কাদির আর তার ব্যক্তিদের সাথে প্রথমে দুজনে কুশল বিনিময় করে। সাবাস জানতে চায় কি হয়েছে, উত্তরে কাদের জানায় যে স্ক্রাব ডিলার তাদের জন্য সেফ প্লেস খুঁজে পেয়েছে, তাই সে তাকে নিতে এসেছে। সাবাস জানিয়ে দেয় এই প্লেসটাই তাদের কাছে খুব সেফ, তাদের আর অন্য কোথাও যেতে হবে না। জানায় স্ক্রাব ডিলার যখন একবার জানিয়েছে তার কথাটা তার শোনা উচিত, সে এই দুনিয়ায় প্রথম নতুন এসেছে। স্ক্রাব ডিলার এই দুনিয়াতে বহু বছর ধরে কাজ করছে। সাবাস বলে স্ক্রাব ডিলার এই বিষয়ে কি ভাবে কি না ভাবে তাতে তার কিছুই যায় আসে না, যেটা বলেছে সেটা যেন গিয়ে কাদের স্ক্রাব ডিলারকে জানিয়ে দেয়। কাদের জানায় সাবাসকে তার এভাবে কথা বলা উচিত না, স্ক্রাব ডিলার তার থেকে প্রথম কথা বড়, বয়স এবং কাজের দুদিক থেকে, তৃতীয়ত তার লিমিট মাথায় রাখা উচিত, মানে মাত্রা ছাড়া হয়ে যাচ্ছে, কম না হয় যে সে রেডারে ধরা পড়ে গেল। সাবাস জানায় কাদেরকে সে স্ক্রাব ডিলার বা কাদেরের কাছ থেকে তার লিমিট শিখবে না কোনোভাবেই। ডিলার তার বস এখানে, কারণ তারা একসাথে বিজনেস করে, তার জন্য ছাড়া কোনো বিষয় স্ক্রাব ডিলার তাকে চাপ দিতে পারে। তাদের বলে তাহলে তার উত্তরটা সে কি ধরবে, নাই ধরবে। বলে স্ক্রাব ডিলার তার বাড়িতে পানিশমেন্ট পাঠিয়েছিল, তাই সে এভাবেই ব্যবহার করছে। বলে ঠিক আছে, সে ফেরত চলে যাচ্ছে, সে যা যা বললো এক্স্যাক্টলি তাকে সেগুলোই জানিয়ে দেবে। বলে হ্যাঁ তাই করতে। পেছন ফিরে কাদের আর তার ব্যক্তিরা চলে যেতে গেলে একটা বড় বন্দুক নিয়ে ফায়ার করতে যায়, তখনই কাদের আর তার ব্যক্তিরা সবাই গোলাগুলি শুরু করে দেয়, যুদ্ধ শুরু করে। কিছু লোক মারা যায় আর কিছু লোক পালিয়ে যায় গাড়ি করে। এদিকে ভেতরে নেভজেদকে চেক করতে গেলে সে দেখে দড়ি বাঁধা নেই, চেয়ার ফাঁকা। সুয়াদ নিজের গান বার করে পয়েন্ট করতে গেলে পেছন থেকে নেভজেদ এসে তাকে ধরে নেয় এবং তার গলায় চাকু ধরে বাইরে আনে এবং সাবাসকে বলতে থাকে তার লোকেদের তার গাড়ির চাবি দিতে, এটা স্টার্ট করে দিতে। সাবাস তার লোকেদের তাই করতে বলে, বারবার বলতে থাকে সাবাসকে যে নেভজেদের কথা না ভাবতে তাকে শুট করে দিতে। সোয়াদকে সে নিয়ে গাড়ির দিকে এগোতে থাকে এবং সোয়াদের কাছ থেকে তার ফোনটা আর তার পাসওয়ার্ডও নিয়ে নেয়। সে সোয়াদকে ধাক্কা দিয়ে সেখান থেকে গাড়ি চালিয়ে বেরিয়ে যায় এবং সাবাসের লোকেরা গাড়ির উপর ফায়ার করতে থাকে। জানতে চায় সাবাসের কাছে সে নেভজেদকে মারলো না কেন। সাবাস জানায় তাকে মারতে গেলে তাকেও মারতে হতো, তার জন্য সে তার একমাত্র বন্ধুকে হারাতে চায়নি, সে গুলি করেনি। দেখায় সাবাস কল করে স্ক্রাব ডিলারকে বলতে শুরু করে যে তার ব্যক্তিরা কাদের তাকে মারতে এসেছিল, তারা ব্যর্থ হয়েছে। যাই হোক, তবে সে কখনোই কল্পনা করেনি স্ক্রাব ডিলার তার সাথে এরকম আচরণ করবে। ডিলার জানায় হে উপরওয়ালা, এগুলো তো সে জানতোই না, কাদের এরকম কাজ করতেই পারে না, হয়তো কোনো একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এরকম কেন বা করতে যাবে। তাকে সাফ সাফ জানিয়ে দেয় এরপরে কিছু করার চেষ্টা করলে সে স্ক্রাব ডিলারকে সবার আগে মারবে, কারণ তার গট ফিলিং বলছে খুব শীঘ্রই তাদের দুজনের মধ্যে একজন মারা যাবে। এটা মোটামুটি তার দিক থেকে স্ক্রাব ডিলার জানায় সে আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে, সে তাকে খুঁজেও পাবে না। যদি অর্থাৎ সাবাস যদি স্ক্রাব ডিলারকে স্বপ্নেও আঘাত করে বা মারার চেষ্টা করে, তাহলে ঘুম থেকে উঠে সে নিজে খুব পস্তাবে। এভাবে সে স্ক্রাব ডিলারকে কোনোভাবেই থ্রেট করতে পারে না। জানায় সে থ্রেট করে দিয়েছে এবং সাফ সাফ ভাবে জানিয়েও দিয়েছে আন্ডারগ্রাউন্ডও হয়ে যায়, সে তাকে মাটি ঘুরে বের করেও তাকে শেষ করবে। এই সাবাসের শেষ কথা থেকে তারা দুজন শত্রু, তাদের দুজনের পথ আলাদা। ডিলারের মুখের উপর সাবাস ফোন রেখে দেওয়ার পর স্ক্রাব ডিলার বলতে থাকে দুদিনের ছোকরা এখন পুরুষ মানুষ সেজে তাকে থ্রেট দিচ্ছে। আগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। দেখায় যে মারাশলি দেখা করতে এসেছে মাহুরের সাথে, আর তখনই তার কাছে ফোন আসে নেভজেদ কল করে তাকে সব কথা বলতে থাকে, যা ঘটনা ঘটেছে তার সাথে। বলে দেয় যে সে সার্ভাইভ করে গেছে এবং সে তাদের চাঙ্গুল থেকে পালাতেও সক্ষম হয়েছে। জানিয়ে দেয় যে সেটা গেস করে বুঝে গেছে যে মারাশলি হচ্ছে মেহমাত ইলচি। জানিয়ে দেয় যে সেই কথাটা কোনোভাবেই বলেনি, কিন্তু সে গেস করে নিয়েছে। আমার তার কাছে জানতে চায় যে সে ঠিক আছে তো, আর তার এইসব বিষয়ে রিপোর্ট জানে হিলালকে সে করে দেয়। যে জানায় সে একদম ঠিক আছে আর সে হিলালকে সব রিপোর্ট করে জানিয়ে দিচ্ছে। ধন্যবাদ। আহমেদ মাহুরের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে হাক করে, প্রথমে কুশল বিনিময় করে দুজনের। ও জানতে চায় জেলালের কাছে যে সে তাকে এভাবে হাক করলো কেন। মেহমাত অর্থাৎ জেলাল বলে যে সে তার লাভারকে হাক করবে না তো কাকে হাক করবে, পাশে দাঁড়িয়ে থাকা গাছটা। আগে কি তাকে সে কখনো হাক করেনি? জানা এটা লাভারের মতো হাক ছিল না, তার কি কিছু হয়েছে, সে কি ঠিক আছে, কি ভালো নেই? মেহমাত জানায় যে বহুকাল আগে সে ভালো থাকা বন্ধ করে দিয়েছে। মাহুর জানতে চায় সে কি জানতে পারে, সে কি এক্সপ্লেন করবে যে কি হয়েছে তার সাথে। মেহমাত জানায় সে কোনোভাবেই এক্সপ্লেন করতে পারবে না, একটা খুব রাফ দিন ছিল আজকে তার থেকেও বড় কথা এক্সপ্লেন করলেও সে বুঝবে না, সে তাকে পরে এইসব বিষয়ে কথা বলবে। মেহমাত অর্থাৎ জেলাল জানতে চায় মাহুর তাকে এখানে ডেকেছে কেন, তাকে রিজেক্ট করবে তাই তো। জানতে চায় সে এটা কিভাবে গেস করলো। আমার জানায় খুব সহজ ব্যাপার,
কাউকে যখন রিজেক্ট করা হয় তখন তাকে কাছে ডেকে নেওয়া হয় এবং তাকে যখন কিছু ভালো কিছু বলা হয় তখন তার কাছে যাওয়া হয়। জেলাল অর্থাৎ মেহমেদ ইনসে এটাও জানায় মাহুরকে সে খুব স্ট্রং একজন মেয়ে। সাধারণ মানুষরা নিজেকে স্ট্রং দেখানোর জন্য এমন ব্যবহার করে অন্যরা ছোট, তাদের নিজের মনটা ছোট থেকে যাতে তারা নিজেরা একটু কম হতাশ হতে পারে। তো এটা হয় না, অন্য মানুষরা তাদের ভুলই বোঝে। মাহুর এরকম কোনোভাবেই না, সে একজন খুব স্ট্রং মহিলা, তো মারাশলির থেকেও বেশি স্ট্রং। ওর জানা এরকম কোনো ব্যাপার নয়, আসলে সে খুব নিজেকে হেভি ফিল করছে, একটু নিজেরও সময় প্রয়োজন। অর্থাৎ মেহমেদ ইনসে বলে হ্যাঁ সে বুঝতে পেরেছে, সেও তাড়াহুড়ো করতে চায় না, যদিও এটা তাড়াহুড়োই হয়ে গেছে তাকে বিবাহের প্রস্তাব দেওয়া আছে, এই বিষয়ে সে বুঝতে পেরেছে, তার কোনো কমপ্লেন নেই। মাহুর বলে এরকম কিছু না, মাহুরেরই মতো, এরকম দেখতে সেরকম। অর্থাৎ মেহমেদ ইনসেও বলে হ্যাঁ একদম, সে মাহুর একদম মাহুরের মতো। এদিকে দেখা হিলাল ঘরে বসে তার মেয়ে জেলিসের সাথে কথা বলছে। জেলিস বারবার জিজ্ঞেস করছে তার বাবা কেন এরকম করছে, এভাবে কেন কথা বলছে, বাবাকে তার আর আগের মতো চেনা লাগে না, সে অন্যভাবে কথা বলে, খুব ভয় লাগে তার বাবা যখন এরকম ব্যবহার করে। কি ভীষণ অসুস্থ? হিলাল বলে হ্যাঁ সামান্য অসুস্থ, কিন্তু সে ঠিক হয়ে যাবে চিকিৎসার পর। তো জেলিস জানতে চায় তার বাবা যদি আর কখনো ফেরত না আসে তখন কি হবে, কিছু যদি আগের মতো না হয় তখন কি হবে। তাকে আশ্বস্ত করে যে সবকিছু আগের মতো হয়ে যাবে, শুধু একটু সময়ের অপেক্ষা। তার বাবার সাথে কথা বলবে, তার বাবা তার সাথে আর এভাবে কথা বলবে না যেভাবে বলছে। হিলাল জানতে চায় জেলিসের কাছে যে স্কুল কেন মিস করেছে। জেলিস তার মা হিলালকে মিথ্যে কথা বলে যে সে বোর হয়ে যাচ্ছিল তার ওই অত চিন্তা নিয়ে, তাই সে স্কুল মিস করেছে। জানা এইটুকুই তো? উত্তরে জেলিস বলে হ্যাঁ ব্যাস এইটুকুই। দিকে আবার দেখায় মাহুর আর মেহমেদ হাঁটতে হাঁটতে কথা বলছে। মাহুর জানতে চাইছে জেলিসের বিষয় মেহমেদের থেকে। তোরা মেহমেদ জানায় যে সে আজকে স্কুল স্কিপ করেছে, খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারা খুবই চিন্তায় পড়ে গেছিল, এখন সব ঠিক আছে, তাকে খুঁজে পাওয়া গেছে। মাহুর বলে এখন সে হিলালের সাথে প্রায় দেখা করছে। জানায় যে তারা স্বামী স্ত্রী থেকেছিল আগে, সে তার সন্তানের মা, তার সন্তানের কিছু হলে তারা নিশ্চয়ই দেখা করবে, এটাই স্বাভাবিক। ও জানতে চায় যদি হিলাল তাদের অবস্থান অর্থাৎ সম্পর্ক থেকে এগোতে না পারে তাহলে। অর্থাৎ মেহমেদ ইনসে জানে এটা কোনোভাবেই সম্ভব না, সে জানতো তাহলে। তার থেকেও বড় কথা তার হৃদয় এখন একজন অন্য মহিলার সাথে, তাকে সে খুব ভালোবাসে। জানতে চায় সে কি ডেসক্রাইব করতে পারবে কে সে। জানায় একজন খুবই সুন্দরী মহিলা। ও তারপর জেলাল অর্থাৎ মেহমেদ ইনসের কাছ থেকে বিদায় চায়, যে বলে তাকে এবার যেতে হবে। ইনসে জানতে চায় সে তার থেকে দূরে থাকতে চাইছে তাই তো। ও জানায় কোনোভাবেই না, সে এরকম কোনোদিনই ভাবেনি, যদি ক্ষমতা থাকতো সে এভাবেই জেলালের পকেটে সারা জীবন থাকতে পারে। মেহমেদ ইনসে অর্থাৎ জেলাল জানায় সে তার হৃদয় এবং মস্তিষ্কে আছে, কোনোভাবে পকেটে নয়। ও জানায় এটা কোনোভাবেই যথেষ্ট নয়। জেলালি তো তাকে একসময় বলেছিল যে সবসময় মনের কথা শোনা উচিত না, দুজনেই তাদের ভেতরের কথা শোনা বন্ধ করে দিয়েছে পরিস্থিতির জন্য। মাহুর বিদায় নিয়ে জেলাল অর্থাৎ মেহমেদ ইনসেকে সেখানে রেখে চলে যায়। দেখায় ফুয়াদের সাথে বসে মারাশলি কথা বলছে, তাকে ফুয়াদকে সে সব কথা বলেছে দিনে যে কি হয়েছে তার সাথে। বলে সে কিছুতেই বুঝতে পারছে না যে তার বাবা একজন ট্রেটার, সে মারতে চেয়েছিল, সে তার নিজের সন্তান যে অ্যাটাকটা করেছিল সেদিন কনসার্টে, তার নাতনিকেও সে আহত করেছে। কোনো ভাবতে পারছে না যে সে একজন এমনই বাবা যে তার সন্তানকে মারতে চাইছিল। সে তো তার মেয়ের ওপর হাত তোলার কথা ভেবেও ভয় পায়। আমার তথ্য জেলাল জানায় সেও জানে না সে কি ধরনের বাবা। আর জানতে চায় জেলাল অর্থাৎ মেহমেদের কাছে এই বিষয়ে কি সে হিলালের সাথে কথা বলেছে। জানায় যে কি বলবে সে, যে তার পেছনে ধাওয়া করছে সে তার নিজের বাবা, সে তার নাতনির ক্ষতি করতে চেয়েছিল। জানতে চায় তাহলে সে কি ভাবছে, কি করতে চায়। জানায় যে সে সবকিছু আস্তে ধীরে গুছিয়ে আনবে এবং শেষ করবে। জানতে চায় সে তাহলে তার বাবাকে খুন করে দেবে। আমার কষ্টে জানায় তার এরকম বাবা কোনোদিন ছিলই না। আমাদের এখানে ছোটবেলার কথা মনে করতে থাকে, যখন সে একবার শুনেছিল তার বাবা ফোনে অনেক টাকার বিষয়ে কথা বলছিল, বলছিল সে পুরো মার্কেট কাঁপিয়ে দেবে, তার সামনে আর কেউ দাঁড়াতে পারবে না, কাছে এত টাকা পয়সা আছে, আস্তে আস্তে সে সবকিছু দাঁড় করিয়ে দেবে। এগুলো পেছন থেকে দাঁড়িয়ে ছোট মেহমেদ শুনে ফেলে। পরে দেখায় ছোট মেহমেদ নিজের ঘরে জিনিসপত্র গোছগাছ করছে। ছোট ভাই ইসমাইল তাকে জিজ্ঞেস করছে তারা কোথায় যাবে বাড়ি ছেড়ে, এখান থেকে চলে গেলে মায়ের কি হবে, বাড়ির কি হবে। জানায় সে কোনোভাবে বড় হয়েছে মার খেয়ে খেয়ে, কিন্তু সে চায় না তার ভাইয়ের সাথে এই জিনিসগুলোই, বাড়িতে থাকলে ডেলি এইভাবে মার খাবে, ডেলি কষ্ট পাবে। মা অসুস্থ কাহিল, সে কিছু বলতেও পারে না, করতেও পারে না। মা জানতে চায় তার ছোট ভাই ইসমাইল কি মনে আছে যে কিছুদিন আগে সে অসুস্থ হয়ে জ্বর নিয়ে কেন শুয়েছিল বিছানায়। ইসমাইল এক্সপ্লেন করে বলে হ্যাঁ সে বাইরে দাঁড়িয়েছিল তার জন্য। মা জানতে চায় সে বাইরে কেন দাঁড়িয়েছিল। জানায় তার বাবা তাকে ঠান্ডা জল আনতে বলেছিল, কিন্তু যেই জলটা সে তার বাবা
বাবাকে এনে দিয়েছিল সেটা ঠান্ডা ছিল না, তার বাবা তখন খুব ড্রাঙ্কও ছিল। জানে এগুলো তার বাবার সব বাহানা। ইসমাইল জানতে চায় তারা এই বাড়ি থেকে বেরিয়ে যাবে কোথায়। জানে তার স্যামেদ বলে একজন বন্ধু আছে, তার কি মনে আছে তার বাড়িতে গিয়ে তারা প্রথম উঠবে, সেখানে কিছুদিন থাকার চেষ্টা করবে। ইসমাইল তার ভাইয়ের বানানো ঘুড়িটা দেখিয়ে বলে সে সেই ঘুড়িটাও কিন্তু নিয়ে যাবে, কারণ সেই ঘুড়িটা তার খুবই পছন্দের। মা বলেছে যে ঘুমানোর সময় তাদের নিজেদের পাজামা পরিবর্তন করে নেওয়া উচিত, তাহলে রাতে দুঃস্বপ্ন আসে। তার ছোট্ট হাত দিয়ে সে তার নিজের পাজামা তার ভাইয়ের ব্যাগে ঢুকিয়ে দেয়, ঘুড়িটাও তার সাথে নিয়ে নেয়। দুজন ঘর থেকে বেরিয়ে দেখে তাদের মা তাদের দিকে করুণ চোখে ক্লান্ত কাহিল হয়ে তাকিয়ে আছে। সে কোনো কথাও বলতে পারে না, নড়তে চড়তেও পারে না। তাদের দুজনকে বেরোতে দেখেও কোনো উচ্চবাচ্য করে না। পরেই তারা দুজন রাস্তায় হাত ধরাধরি করে বেরিয়ে পড়ে এবং তার পেছনে তাদের বাবাও এসে নাম ধরে ডাকতে ডাকতে তার ছোট ভাই ইসমাইলকে দেখে ফেলে, তাদের পেছনে ধাওয়া শুরু করে। বর্তমানে আবার ফিরে আসে। ফুয়াদ তাকে বারবার মেহমাদকে জিজ্ঞেস করতে থাকে সে আবার কোথায় হারিয়ে গেছিল, ভাবছিল। সে উত্তরে মেহমাদ জানায় সে তার পুরনো জিনিসপত্র রিকল করছিল, মনে করছিল। জানতে চায় সে কি তাকে বলবে, সে কি জানতে পারে কি জিনিস। বলে না, সে কোনোভাবেই বলবে না তাকে এগুলো। বলে ঠিক আছে, তবে মাহুরকে সে কি বলবে, কিছু ভেবেছে? জানায় না, তবে মাহুর তার সাথে আজকে দেখা করেছিল, ওর খুব ভালো মেয়ে। একটা বিষয়, সে তার বিবাহের প্রস্তাব রিজেক্ট করে দিয়েছে। বলে সে তো আগেই বলেছিল যে মেয়েটার মনে দোনোমনো চলছে। বলে হ্যাঁ, সে নিজেও সন্দেহ করছিল, ভালোবাসলেও মনের ভেতরে সে এটা জানে যে অনেক কিছু জিনিস লুকিয়ে যাচ্ছে। জানতে চায় মেহমাদের থেকে তাহলে কি মনে হয় মাহুর কি করবে। মেহমাদ বলে সে এটুকু জানে যে ভালোবাসা যদি পৃথিবীতে না থাকে তাহলে দুনিয়াটা প্রত্যেকের কাছে জেল হয়ে যাবে। বলে সে তাকে একটা সাজেশন দিতে চায় যে মাহুরকে সে একজন স্বপ্নের সাথে প্রেম করিয়েছিল, আসলি বলে ব্যক্তি আসলে কেউ নেই। মেহমাতের এখানে যে অবস্থা তৈরি হচ্ছে এই অ্যাক্টিং গুলো করতে করতে তার মানসিক স্বাস্থ্য এবং তার আশেপাশের পরিবেশ সবই ক্ষতি করছে। বলে সে মারাশলি এবং মেহমাদ সকলকেই ভালোবাসে, মেহমাদ নিজের সাথে যেটা করছে সেটা সব থেকে খারাপ করছে। তাকে আরো বলে যে সে একজন ইয়াং মানুষ, তাকে অন্যের পরিচয় নেই কেন এভাবে বাঁচতে হবে। তাকে ফুয়াদ বাবা ধন্যবাদ বলে তাকে ধন্যবাদ জানায়। বলে তার মতো যদি তার একটা সত্যি ছেলে হতো সে খুবই খুশি হতো, গর্বিত বোধ করতো তার মুখ থেকে এরকম বাবা ডাক শুনে। সে জানে সে অন্যান্য মানুষদের মতো কাইন্ড হার্টলেস নয়, সে একজন কাইন্ড হার্টেড মানুষ। এদিকে দেখে রাতের বেলা মাহুর আর তার বান্ধবী ইছেন রাস্তা দিয়ে কথা বলতে বলতে আসছে। তাকে সারাদিনের ঘটনা বলেছে। ইছেন বলছে তার খুবই খারাপ লাগছে জেলিশের জন্য আর মাহুরের জন্য। তো হলেও সে একটা ছোট্ট বাচ্চা মেয়ে, সে এটা চাইতেই পারে যে তার মা বাবা আবার এক হয়ে যায়। এর কোনে পরিবারের জন্য ভালোবাসা উষ্ণতার জিনিসটা থাকতেই পারে, আসতেও পারে, এটা খুবই স্বাভাবিক। ওর বলে হ্যাঁ, সেজন্যই সে জেলালের বিবাহের প্রস্তাব নাকচ করে দিয়েছে। জেলিশ, মারাশলি বা হিলাল কেউই না কষ্ট পায়। জানতে চায় মাহুরের কাছে তারা দুজনকে ব্রেকআপ করে নিয়েছে। উত্তরে মাহুর বলে না, তারা দুজন ব্রেকআপ করেনি, শুধু বিয়েটা সে নাকচ করেছে। বলে সে কি হিলালের সাথে কোনো কথা বলেছে। উত্তরে মাহুর বলে সে কি পাগল, হিলালের সাথে সে এই বিষয়ে কি কথা বলতে পারে। কি হিলালের থেকে ডাইরেক্ট জানতে চাইবে যে সে এখন তো তার প্রাক্তন স্বামীকে পছন্দ করে কি। বলে না, সে একদমই এই কথাটা বলেনি, কিন্তু সে গিয়ে এটা জিজ্ঞেস অন্তত করতে পারে জেলি সেরকম একটা স্বপ্ন দেখছে আর তার মনে কি আছে। খোলসা হয়ে যাবে, কারণ ইছেম বলে তার নিজের এটা মনে হচ্ছে যে এই বিষয়ে হয়তো হিলালও ঠিক জানে না সবকিছু। ওদের একবার এগিয়ে এই বিষয়ে কথা বলে দেখা উচিত, তাদের ভিউ পয়েন্টটা ক্লিয়ার হয়ে যাবে। ওর বলে হ্যাঁ, ইছেম ঠিকই বলেছে, সে একবার কথা বলে চেষ্টা করবে। দেখায় ছোট জেলিশ তার মা হিলালের কাছে এসে বলে তার কিছু কথা বলার আছে, তার সাথে কিছু কনফেশন করতে চায়। সে বলে ফাইনালি সে সকাল থেকে ভেবেই যাচ্ছিল কিছু হয়েছে, তাহলে এখন কনফেশন টাইম, তাই তো। হিলাল জেলিশকে নিজের কাছে বসিয়ে নিয়ে বলে কি হয়েছে তাকে সব ঠিকঠাক বলতে। জেলিশ বলে আজকে সে স্কুল স্কিপ করার আগে মাহুর আপাকে ডেকেছিল, তার সাথে সে কথা বলেছে। জানতে চাই কি বিষয়ে কথা বলেছে আর সে ডেকেছিল কেন। জেলিশ জানায় সে মাহুর আপাকে মিথ্যে কথা বলেছে যে সে চেয়েছে যে তার মা বাবা আবার একত্রিত হতে চায়, তারা পরিবার তৈরি করতে চায়, সে যেন তার বাবাকে বিয়ে না করে। হিলাল বলে সেই কাজটা কেন করেছে সে বুঝতে পারছে, সে কিরকম কাজ করেছে, মাহুরের কেমন লাগতে পারে। একজন সে তার বাবা আর একজন সে তার মেয়ে, দুজনে মিলে শেষে তার মাকে পাগলই করে দেবে। বলে জানে সে ভুল করেছে, কিন্তু এতে তো মাহুরেরও খারাপ লাগতো, কারণ তার বাবা অসুস্থ, তার বাবা অসুস্থ থাকলে তার মাহুর আপারও তো খারাপ লাগতো, তো আপসেট হয়ে থাকতো। সে কখনোই চায়নি তার মাহুর আপা আপসেট হোক। হিলাল বলে জেলিশকে তাড়াতাড়ি ঘরে যেতে আসে, যতক্ষণ না বলবে ঘর থেকে জানান সে না বেরোয়, করেছে অত্যন্ত অন্যায় করেছে। জেলিশ সেখান থেকে চলে যায়। পর হিলাল কল করে একজন সাইকাইট্রিস্টের জন্য, অর্থাৎ মেহমাতের জন্য একজন সাইকাইট্রিস্ট অ্যাপয়েন্ট করার চেষ্টা করে। এদিকে দেখায় সাবাস আর সুয়াদ কথা বলছে। সাবাস বলছে তারা সবাই মিলে সাবাসকে লুক ওভার করার চেষ্টা করেছে, যে সে কিছুই একা করতে পারবে না বলে, কিন্তু এখন তারা সকলেই বুঝতে পারছে যে সাবাসও একদম হেলা ফেলা ব্যক্তি নয়। বলে সুয়াদের মনে আছে সেই একজন ব্যক্তি যে প্রসিকিউটরকে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে মেহমাত ইঞ্চের ফাইল নিয়েছিল। বলে হ্যাঁ, তারা তো সব ধরনের খারাপ কাজই করেছে, তার সাথে প্রচুর মার্ডার ডিলারের জন্য, এবং তখন যারা যখন রিজাইতের থ্রু ছিল তখন
জানতে চায় তাহলে এখন সাবাস কি ভাবছে। সাবাস জানায় তারা কোনোভাবেই আর কারোর সাথে পার্টনারশিপ রাখবে না, নতুন করে তৈরি করবে। কিন্তু একটা জিনিস তারা করবে, সেটা হলো যত শত্রু আছে তারা তাদের বাঁচিয়ে রাখবে না। তো মার্কেটে জানা উচিত যে সাবাস কে। দেখায় জেলাল অর্থাৎ মেহমেদ ইনচে নিজে ভেবে ভেবে হিলালকে কল করে বসে জিজ্ঞেস করে জেলিসের কি অবস্থা। সে জানতে চায় সে কি এখন ঠিক আছে, তার সাথে কি সে একটু কথা বলতে দেবে, সে তাকে নিয়ে চিন্তিত। বলে কোনো কিছুই ঠিক নেই। জেলারের এই অবস্থা অর্থাৎ মেহমেদ ইনচের এই অবস্থা দেখে তার মেয়েও মাথা খারাপ হয়ে যাচ্ছে, নিজেকে হারিয়ে ফেলছে, সে তার বাবাকে চিনতে পারছে না। খুব বড় কথা, মেহমেদ ইনচের নিজের মানসিক পরিস্থিতি ঠিক নেই। এরকম ক্রমাগত চলতে থাকলে সবকিছুই তাদের হাতের বাইরে চলে যাবে। তার মেয়ে ঘুমোচ্ছে, আগামীকাল সে তার সাথে কথা বলতে দেবে। এবার মেহমেদ ইনচে সেখান থেকে উঠে নিজের গাড়ি ড্রাইভ করে সেখান থেকে চলে যায়। এই দৃশ্যে দেখায় সকাল হয়ে গেছে এবং মাহুর দেখা করতে এসেছে হিলালের সাথে। মাহুর আস্তে আস্তে দেখে নেয় যে হিলাল একজনের সাথে কথা বলছিল, একজন পুরুষ মানুষ। মাহুরকে আসতে দেখে তাকে এক্সকিউজ করে মাহুরের সাথে কথা বলতে আসে। মাহুর জিজ্ঞেস করে সে যদি চায় তো এখন যেতে পারে, তারা পরে কথা বলতেই পারে, অসুবিধা নেই, তার যদি কোনো কাজ থেকে থাকে তো। বলে না না, কোনো ব্যাপার না, সে এসেছে তার ভালোই লাগবে, সে তার সাথে কথা বলুক, প্রয়োজনীয় কিছুর জন্যই সে এসেছে। সে দেখলো সে হলো তার বয়ফ্রেন্ড, দুদিন ধরেই তাদের মধ্যে সম্পর্ক আছে, তাই এক দুবারই এরকম হয় যখন তারা দেখা করতে পারে। ওর বলে সে কথা বলতে এসেছে এখানে জেলিসের বিষয়। জেলিস এখানে চাইছে না যে মাহুর আর তার বাবা বিয়ে করুক। বলে হ্যাঁ, সে সব কথা জানে, সে তাকে সব এক্সপ্লেন করেছে, কনফেশন করে জানিয়েছে তার মাকে। বলে সে যদি কোনো সিদ্ধান্ত নিতে চায় সেটা যেন ছোট্ট জেলিসকে কথা চিন্তা করে না নেয়। সে শেষ পর্যন্ত একটা ছোট বাচ্চা মেয়ে পর্যন্ত পড়েছে, সে চায় না তার মাহুর আপা কষ্ট পাক, তার জন্য সেই কাজটা করেছে। জানায় সেও তার জেলিসকে খুবই ভালোবাসে, কোনোভাবেই এমন কোনো সিদ্ধান্ত নেবে না যেটা জেলিসকে আপসেট করে। হিলাল বলে জেলিস তাকে সব বলেছে, কিন্তু এটাও ঠিক হিলালের তরফ থেকে কোনোভাবেই জেলালের সাথে আর ফিরে যেতে চায় না, প্রত্যেকেই এগিয়ে যাচ্ছে। বলে তবুও সে জেলালকে এই বিষয়ে জানিয়ে বিবাহ প্রস্তাব নাকচ করেই জানিয়েছে। বলে তার খুব খারাপ লাগছে যে তার মেয়ের জন্য তাকে এরকম একটা সিদ্ধান্ত নিতে হয়েছে। তারপরও জানিয়ে রাখে সে নিজে থেকে একদম স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে, জেলিসের কথা না ভেবে। সে দিন শেষে একটা ছোট বাচ্চা মেয়ে। সমস্ত কনফিউশন ক্লিয়ার করে তারা দুজন চলে যায়। এদিকে দেখায় সুয়াত এসে সাবাসকে বলছে সে যত সমস্ত লোক চেয়েছিল সেই কিলার লোকেরা চলে এসেছে। জানতে চায় সকলে চলে এসেছে, উত্তরে সুয়াত বলে হ্যাঁ সবাই চলে এসেছে। জানতে চায় সাবাসের থেকে তাহলে কি তারা সকলকেই মেরে ফেলবে, কাউকে বাঁচিয়ে রাখবে না? বলে তার বিরুদ্ধে যারা জানাতে চাইবে সকলকেই সে শেষ করে দেবে। স্ক্র্যাপ ডিলার, মারাশলি আর এই প্রসিকিউটর অন্যতম। এর আগে শেষ করতেই হবে, শেষ করে দিলে আর কোনো সমস্যা থাকবে না। বলে আর কোনো রকমের সমস্যা থাকবে না? তারা কিন্তু যথেষ্ট স্ট্রং ব্যক্তিত্ব, জানা এখন এই শহরের সব থেকে বেশি স্ট্রং ব্যক্তিত্ব তারা। সুয়াতো তার একজন খাসনবিশ, সে স্ট্রং ব্যক্তি করে এবং এই দুনিয়াতে হয়তো আরো অনেক এরকম ব্যক্তি আছে, সাথে নয় তারা পার্টনার করার চেষ্টা করবে। সেটা না হয় তাহলে টেবিলে নক করে উঠে যাবে। টেবিল নক না করে অর্থাৎ ইটস নট ওভার না বলে ওঠা যায় না। অর্থাৎ এখানে সে বলতে চাইছে তাদের সমস্যাগুলো না সরিয়ে, তাদের সমস্যাগুলোর পথ থেকে না সরিয়ে, না মেরে তাদের সরে যাওয়া যায় না। সাবাস আর সুয়া তাদের সেই কিলার ব্যক্তিদের দেখতে যায়, আর সেই সকল ব্যক্তিদের দেখতে দেখতে বলে এগুলো খুব কম সংখ্যক লাগছে, এগুলো যথেষ্ট মনে হচ্ছে না। বলে কম সংখ্যক হলে ওরা প্রত্যেকেই প্রফেশনাল এবং মার্সেনারি, অ্যাকশনস তারা করে এসেছে আগে। বলে ঠিক আছে তাহলে পরীক্ষা করে দেখা যায়। জানতে চায় তার মাথায় কি চলছে, উত্তরে সাবাস বলে কে যেন মারাশলিকে সেল্টার দিয়েছে, সাথে কথা বলে সে স্ক্র্যাপ ডিলারকে বের করে এনেছিল। জানায় লোকটার নাম ফুয়াদ। বলে ফুয়াদ বলে ব্যক্তিটি সবকিছুই জানে। বলে সে মেহমেদ ইনচেকে সাহায্য কি করে করলো, ডিলার কি বা খোঁচা মেরে বের করলো কি করে, তার কাছ থেকে সমস্ত উত্তর নিতে হবে। তারা সবাই তার বাড়ির দিকে এগোয়। এদিকে দেখায় হিলাল দেখা করতে এসেছে একজন সাইকাইট্রিস্টের সাথে। সবকিছু খুলে বলে তার এক্স হাজবেন্ড অর্থাৎ মেহমেদের বিষয়, নিজের পরিচয় গুলিয়ে ফেলছে যেটা সেটার ডিউটির জন্য অ্যাজাম্প করেছে। জানায় তাকে আরো ভালোভাবে খুলে বলতে। জানায় সে ফিউচার তৈরি করতে চাইছে তার একজন গার্লফ্রেন্ডের সাথে, সেটা যে সে আইডেন্টিটা দিয়ে তৈরি করেছে নাম ভূমিকা ধরে, সে তার গার্লফ্রেন্ডকে তার আসল পরিচয় দেয়নি। একবার আসল পরিচয় দিতে গিয়েও সে তাকে বিবাহ প্রস্তাব দিয়ে এসেছে। এখানে মনে হচ্ছে যে সে তার এই নাম ভূমিকা মিথ্যে পরিচয় নিয়ে বেশি সন্তুষ্ট, এটা ছেড়ে সে বেরিয়ে আসতে পারছে না। জানতে চাই হিলালের থেকে তার এটা মনে হওয়ার কারণ কি। হিলাল জানায় কারণ সে মনে করছে তার এই সমস্যাটা কোনো সমস্যাই নয়, যে সব সে সামলে নিতে পারবে। আশেপাশের পরিচিত ব্যক্তিত্ব বুঝতে পারছে যে সে ঠিক নেই। জানায় যে সে মেহমেদ ইনচেকে নিজের সামনে না দেখে, নিজে পরীক্ষা না করে কিছুই বলতে পারবে। সেগুলো তারা সব অনুমানের ওপর বলছে। তার পেশেন্টকে তাকে সামনে থেকে দেখতে হবে, পরীক্ষা করতে হবে। হিলালের কথা মতো সে বুঝতে পারছে জিনিসটা হয়তো মাল্টিপল আইডেন্টিটি ডিসঅর্ডার বা ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার হতে পারে। হয় অনেক সময় কাজের চাপে যারা এরকম ইন্টেলিজেন্সের হয়ে কাজ করে বা অন্যান্য
যে কোনো কাজ। জানতে চায় অবস্থাটা কি খুব সিরিয়াস। উত্তর সাইকিয়াট্রিস্ট বলে তার কথা থেকে শুনে মনে হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই যথেষ্ট গুরুত্বপূর্ণ। সে সমস্ত পরের কথা তার পেশেন্টকে সামনে দেখেই বলবে। সাইকিয়াট্রিস্টের রুম থেকে বেরিয়ে হিলাল জেলালকে কল করে অর্থাৎ মেহমেদকে কল করে বসে। মেহমেদ তার কল ধরে জানতে হয় কি হয়েছে, কোনো কি সমস্যা তৈরি হয়েছে না গুরুত্বপূর্ণ কিছু। জানে গুরুত্বপূর্ণ কিছু না হলে সে কি তার সাথে দেখা করবে না না কথা বলবেন। ভুলে যাচ্ছে যে তাদের একটা মেয়েও আছে। জানায় চিন্তা না করতে সে কিছুক্ষণের মধ্যে আসছে। এদিকে দেখায় প্রসিকিউটর গাড়ি করে যাচ্ছে, তখনই তার অ্যাসিস্ট্যান্ট তাকে কল করে বসে। জানায় তার রিকোয়েস্ট অনুযায়ী পুলিশ টিম একটা বড় টিম তৈরি করেছে। সাওয়াস ইয়েলদিরিমকে খুঁজছে, এখনো পর্যন্ত কোনো ট্রেস পাওয়া যায় না। তিনচের বিষয় তারা টিম তৈরি করতেই পারে আলাদা, সে যদি টিউটরের যদি পারমিশন থাকে। অ্যাসিস্ট্যান্ট কমিশনারের সাথে কথা বলে রিকোয়েস্ট করে এইসব তৈরি করেছে। টিউটর জানায় তাকে সে খুব ভালো কাজ করেছে, প্রত্যেকটা জিনিসের আপডেট পেতে থাকে। তিনচের বিষয়টা যেন কোনোভাবেই হাতছাড়া না হয় বা সে সেই দিক থেকে যেন নজর না ঘোরায়। এই কথা প্রসিকিউটর তার সামনে গিয়ে উপস্থিত হয়ে বলছে। দিকে দেখায় হিলালের সাথে দেখা করতে গেছে মেহমেদ তিনচে। জানতে চাই কি হয়েছে, হিলাল তাকে এভাবে হুড়ি তৈরি করে ডেকেছে কেন। তাকে সব ঘটনা খুলে বলে যে সে ডাক্তারের সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করতে গেছিল এবং তার সাথে সমস্ত কথা বলেছে। বলে এটাই বুঝলো যে মারাশলি আর হিলাল আর মেহমেদ তিনচে এদের তিনজনকেই একসাথে নিয়ে যেতে হবে সাইকিয়াট্রিস্টের সামনে। সাইকিয়াট্রিস্ট জানিয়েছে দীর্ঘদিন ধরে যারা এরকম কাজ করে তাদের মধ্যে সমস্যা দেখা দেয়, এটা খুবই স্বাভাবিক। বলে সে কি তাকে পাগল প্রমাণ করতে চাইছে, সে তো বলেইছে সে ঠিক আছে। এরবার হিলালকে প্রমিস করেছিল সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করার, তখন তার মানসিক অবস্থা ঠিক ছিল না তাই সে করেছিল, এখন সে একদমই ঠিক আছে। জানায় আর দুটো মেয়ে, নিজের মেয়ে জেলিশ প্রথম তাকে বলছে বাবাকে চিনতে পারছে না, নিজের মস্তিষ্কের অবস্থা ঠিক থাকছে না, সে নিজে গুলিয়ে ফেলছে সব। মাহুরকে সে ক্রমাগত মিথ্যে কথা বলে যাচ্ছে। দুদিন একটা মেয়ে মিথ্যে কথা সহ্য করবে তো বাড়ি বা তাকে ক্ষমা করবে থেকে ভেতরে ভেতরে সেও তো তাকে সম্পূর্ণ বিশ্বাস করে উঠতে পারছে না। সে বোকার মতো গিয়ে মাহুরকে বিবাহ প্রস্তাব দিয়ে এসেছে সত্যি কথা বলার জায়গায়। সাইকিয়াট্রিস্ট তাকে এটা বলেছে যে নাম ভূমিকায় সে আছে সবার সাথে যদি তার অতীতের কোনো ট্রমা জড়িয়ে থাকে, এমনটা হতে পারে যে নাম ভূমিকা থেকে বেরিয়ে আসতে তার মানুষটার সমস্যা হয়। যেন এইগুলো সেই সমস্ত কি কথা বলছে, তার না কোনো অতীতের ট্রমা না কোনো সমস্যা হচ্ছে, তার সমস্ত জিনিসপত্রগুলো সাইকিয়াট্রিস্টে বা জানলো কি করে। জানায় সেই সমস্ত বিষয়ে কথা বলেছে সাইকিয়াট্রিস্টের সাথে, আর তারা দুজন তার বিষয়ে কিছু বলেনি, কেস স্টাডিজ নিয়ে এসব নিয়ে অনুমান করছিল। সাইকিয়াট্রিস্ট মেহমেদের বিষয়ে সবকিছু শোনার পর কোনো উপায় ছিল না সাইকিয়াট্রিস্টের সাথে এগ্রি না হওয়ার জন্য। এখানে বাধ্য হয়ে বলে ঠিক আছে সে কবুল করছে, মানছে সে যাবে সাইকিয়াট্রিস্টকে দেখাতে। তার আগে তার এখন বিশেষ কোনো কাজ আছে তাই সে এখন তাকে ছাড়তে হবে। জানায় মেহমেদ যেন কথাটা মনে রাখে, সে কিন্তু তাকে কথা দিচ্ছে কোনোভাবেই যেন সে পিছুপা না হয়। জানে কোনোভাবে সে পিছুপা হবে না, সে কথা দিচ্ছে। মারাশলি তাকে কথা দিচ্ছে। তার দিকে কটমটিয়ে তাকালে মেহমেদ হেসে বলে সে মজা করছে। এদিকে দেখা আবার মেহমেদ দেখা করতে এসেছে নেভজেদের সাথে। জানায় এদিকে অনেক ঘটনা ঘটে গেছে। প্রথমে জানতে চায় স্ক্রাপ ডিলারের সাথে তার এনকাউন্টার হয়েছে। এখানে মিথ্যে কথা বলে যে না তার সাথে এনকাউন্টার হয়নি, সে ইনভলভ হতেই যাচ্ছিল আর তখন পুলিশ এসে গেছে আর তাকে পালাতে হয়। জানায় সাওয়াসের থেকে সে পালাতে তো সক্ষম হয়েছে, কিন্তু সাওয়াস যা ম্যানিয়াক, কাছে মেহমেদ তিনচের ফাইল আছে, সে আবার মেহমেদ তিনচের পেছনে আসবে এটাই স্বাভাবিক। ফাইল থেকে নিয়ে নানা বিষয়ে জানতে চাইছিল, তার সাথে কথা বলেছে, কোনো রকমে বানিয়ে উত্তর দিয়ে দিয়েছে। যে জানায় সাওয়াস বলে ম্যানিয়াকটার মাথায় কিছু চলছে, সে হয়তো যদি নেভজেদের পেছনে না আসে হলে সে আসবে নিশ্চয়ই মেহমেদ তিনচের পেছনে অর্থাৎ জেলালের পিছনে। বাস না এলেও প্রসিকিউটর তো নিশ্চয়ই আসবে। তো হাত ধুয়ে পড়ে আছে একেবারে মেহমেদ তিনচের জন্য। একটা ভালো জিনিস হয়েছে যে স্ক্রাপ ডিলারকে নিয়ে তাকে চিন্তা করতে হবে না। স্ক্রাপ ডিলার আর মেহমেদ তিনচে এখন বিরোধী হয়ে গেছে, তারা দুজনের পেছনে, প্রসিকিউটর তো তাদের পেছনে আছে। আমার জানতে চায় তাহলে সে কিছু লুক আউট করে যাচ্ছে না। বলে এখন যদি সে জেলালকে মেহমেদ ইঞ্চের পেছনে নাও পড়ে, সাওয়াস সাথে জড়িত ব্যক্তিদের পিছনে সে নিশ্চয়ই ধাওয়া করবে। এখানে সে ফুয়াদের কথা উল্লেখ করাটাও জানতে চায় যে ফুয়াদ কতটা জানে মেহমেদ ইঞ্চের বিষয়ে। বলে অনেকটাই জানে, অনেক বেশি জানে। এখানে তার লাইফ রিস্ক থেকেই যাচ্ছে। ঠিক আছে নেভজেদ কি বলতে চাইছে সে বাকিটা সামলে নিচ্ছে। নেভজেদকে এখানে সামলে থাকতে জন্য তার ছোট ভাই হিসেবে তার লাইফ রিস্ক নিয়েছে, তিনি ভুলবে না। পরে মেহমেদ কল করে ফুয়াদকে সব জানিয়ে আবদুল্লাহের সাথে নট ভেঙে গেছে সাওয়াসের। মেহমেদ ইঞ্চের বিষয়ে অনেকটা জেনে গেছে। রিভেঞ্জের জন্য সে ফুয়াদের পেছনে ঠিকই যাবে। এটা সিকিউরিটি বাড়িয়ে নিতে চায়। এখন ফুয়াদ কোথায় আছে জানায় সে তার বাড়িতে আছে এখন, আর সে ব্যাপারটা বুঝে গেছে, সে সব সামলে নিচ্ছে, তাকে চিন্তা না করতে। এদিকে ফুয়াদের মেয়ে দিলারা জানতে চায় কি হয়েছে, এত চিন্তিত দেখাচ্ছে কেন। জানায় সাওয়াস বলে ম্যানিয়াক ব্যক্তিটি এখন মেহমেদ ইঞ্চের পেছনে পড়েছে। এখানে সে ঘুরিয়ে জেলালের কথা বলে, জেলালের নাম নিয়ে আশেপাশের ব্যক্তিদেরও তার ক্ষতি করছে, রিভেঞ্জ নিচ্ছে। যতই হোক জেলাল এখানে দুটো মাদারের জন্য তাকে ফ্রেম করা হয়েছিল, শত্রু তো থাকবে, এটা স্বাভাবিক। দিলারা বলে সে বেশি কিছু জানতে চায় না, সে শুধু ঘটনাটা সত্যিটা জানতে চায় কি হয়েছে। জানায় কথাগুলো যাতে সে
জেলারের মুখ থেকেই শুনে নেয়। সে কি কখনো দেখেছে তার বাবাকে সিক্রেট রিভিল করতে? ফুয়াদ গিয়ে তার সিকিউরিটিদের সবকিছু বলে দেয় যে একজন ম্যানিয়াক তাদের পেছনে আছে, যতজন সিকিউরিটি আছে আশেপাশে সব বাড়িয়ে দিতে, ২৪ ঘন্টা পেট্রোলিং এর মধ্যে রাখতে তার বাড়িকে। এদিকে দেখায় সাবাস আর ফুয়াদ তার সেই ব্যক্তিদের মার্সেনারিজদের নিয়ে উপস্থিত হয়ে গেছে ফুয়াদের বাড়িতে। মার্সেনারিজরা চুপিসারে ফুয়াদের বাড়ির দিকে ঢুকতে থাকে, তো ফুয়াদের লোকেদের শেষ করে করে ফুয়াদকে জিজ্ঞেস করে এই লোকগুলো তো বেশ ভালো কাজ করছে, আগে তারা তাদের সাথে কাজ করেনি কেন? জানায় খুব এক্সপেন্সিভ মানুষ এরা, আমার চাইলেই কাজ করা যায় না। জানিয়ে রাখে ফুয়াদকে পরে যেন প্রয়োজন হলে তারা পায় সেই দিকে নজর রাখতে। বলে ঠিক আছে, সে খেয়াল রাখতো। গোলাগুলির আওয়াজ চলতে থাকলে দিলারার হাত থেকে চায়ের কাপ পড়ে যায়। গুলির শব্দ থেকে তার বাবা ফুয়াদ আর একজন ব্যক্তি বেরিয়ে আসে, চিৎকার করতে দেখে বলে তাকে লুকিয়ে পড়তে তারা দেখে নিচ্ছে। সেই মার্সেনারিজরা ক্রমাগত ঘরের ভেতর ঢুকতেই থাকে সব লোকদের শেষ করে। ফুয়াতের মধ্যে গোলাগুলি চলতে থাকে, রক্তক্ষয় মানুষ ক্ষয় হতে থাকে। ফুয়াতও কয়েক রাউন্ড গুলি চালানোর চেষ্টা করে তো সেই ব্যক্তিদের ওপর। দুর্ভাগ্যক্রমে তার গুলি শেষ হয়ে যায় বন্দুকের। সে ভেতরে গিয়ে গুলি নেওয়ার চেষ্টা করে ড্রয়ার থেকে, দিকে তার বুকে যন্ত্রণাও শুরু হয়ে যায়। মার্সেনারিজ ফুয়াদকে দেখতে পেয়ে তার দিকে এগোলে ফুয়াদ তাকে থামানোর চেষ্টা করে। তাদের দুজনের মধ্যে হাতাহাতি হলে মার্সেনারিজ নিজের বল প্রয়োগ করে কে টেনে হিচড়ে নিজের সাথে নিয়ে যায় সাবাসের সামনে। বাস প্রথমে ফুয়াদকে দেখে বলে সে মাপ চাইছে, না বলেই তার বাড়িতে ঢুকে পড়ার জন্য এভাবে। দুনিয়ার সব থেকে বেশি দামি জিনিস যেটা হলো সেটা হলো ইনফরমেশন, আর সেটাই তার থেকে সে চায়, এইটুকুই মাত্র। ভালোভাবে বলে দিলে সে গুছিয়ে চলে যাবে। শুধু জানতে চায় যে মেহমেদ ইনচে কে। বলে মেহমেদ ইনচে কে সে কি করে জানবে? তার ঘরে ঢুকে পড়েছে, এখন তার সব পাততালি গুটিয়ে জানো সে ঘর থেকে বেরিয়ে যায় ভদ্রভাবে। বলে ঠিক আছে, সে আরেকবার ভালোভাবে জিজ্ঞেস করছে অন্যভাবে যে মারাশলি কি মেহমেদ ইনচে? বলে মারাশলি যদি মেহমেদ ইনচে হয়ে থাকে তাহলে সে তাকে জেলাল বলে কেন ডাকে? বলে বিভিন্ন কারণ থাকতে পারে, অনেক কারণই থাকতে পারে। তার প্রশ্নের উত্তর না, সে ভালোভাবে উত্তর দিচ্ছে না। ভালোভাবে বলে যে সে কোনোভাবেই কিছু জানে না এই বিষয়ে, পরিচয় জেলাল এইটুকুই জানে। বলে ঠিক আছে, সে যদি এভাবেই চায় তাহলে এভাবেই সই। সে একবার করে ফুয়াতের কাছ থেকে প্রশ্ন করে জানতে চায় যে মেহমেদ ইনচে কি করে ফুয়াতের একজন ব্যক্তিকে গুলি করে মারতে থাকে। থেকে ভয় পেয়ে দিলারা বাবা বলে চিৎকার করে ওঠে। ফুয়াদ গিয়ে দিলারা চুলের মুঠি ধরে তাকে বাইরে এনে সামনে বসায় সাবাসের। বলে তার মেয়ের গায়ে হাত না দিতে, যা প্রশ্ন আছে যা অ্যাকাউন্ট আছে তার সাথে ক্লিয়ার করতে। বলে কোনো ব্যাপার নয়, দিলারা থেকে হয়তো কিছু সে তাকে দিয়ে প্রশ্ন করিয়ে জানতে পারে। বলে দিলারাকে তার বাবাকে এটা প্রশ্ন করতে যে মেহমেদ ইনচে কে। ভয় পেয়ে তার বাবাকে জিজ্ঞেস করে মারাশলি কি মেহমেদ ইনচে? ঠিকভাবে উত্তর দিন। কাকুতি মিনতি করে সে তার বাবার সামনে। অনুরোধ করার পরও ফুয়াদ উত্তর দেয় সে জানে না। বাবার সাথে সাথে ফুয়াদের মাথায় গুলি দিয়ে তার খুলি উড়িয়ে দেয়। দিলারা ভয় পেয়ে কেঁপে কাঁদতে শুরু করে তার বাবা বলে চিৎকার করে। সাবাস বেরোতে বেরোতে কথা বলতে থাকে। ফুয়াদ বলে সাবাসকে যে মারাশলিকে পেছনে ছেড়ে দেওয়া হলো, এটা কি ঠিক করলো? জানে এরপর মারাশলি তাদের পেছনে এমনি আসবে, রিস্কি, কিন্তু সে ঠিক আসবে এটা সে বুঝতে পেরেছে। জানতে চায় মারাশলি যে মেহমেদ ইনচে সে কনফার্ম? জানা হ্যাঁ একদম কনফার্ম, কারণ যদি এত বড় সিক্রেটটা না থেকে থাকতো তাহলে এই মানুষটা তার মেয়ের সামনে এভাবে মরে যেতে পারতো না, এভাবে ও বাঁচার চেষ্টা করতো। ফুয়াদকে অর্ডার দেয় যদি মারাশলির কোনো মতিভ্রম হয়ে থাকে মাহুরের পেছনে যেতে। তারা প্রণয়ের মধ্যে আছে, তাদের আলাদা করা মুশকিল। মাহুরকে ট্র্যাক করে মারাশলি অর্থাৎ মেহমেদ ইনচের কাছে ঠিকই পৌঁছে যাবে। ফুয়াদ জানায় সে যা অর্ডার দিয়েছে তাই হবে। গাড়ি করে যেতে যেতে ফুয়াদ জানতে চায় সাবাসের থেকে এরপর কি। বলে প্রথমে স্ক্র্যাপ ডিলার, তারপর প্রসিকিউটর, তারপর মারাশলি অর্থাৎ মেহমেদ ইনচে, একে একে সবকটাকে শোয়াতে হবে। এদিকে মারাশলি ফুয়াদের বাড়িতে চলে আসে এবং বন্দুক হাতে নিয়ে ঘরে ঢুকতে থাকে। দিকের অবস্থা দেখে তার ভীষণ ভয় লাগতে থাকে। ঢুকে দেখে ফুয়াতের মৃতদেহ পড়ে আছে, তার পাশে দিলারা সাইড। দিলারা বেঁচে আছে দেখে তাকে নাড়িয়ে নাড়িয়ে ডাকতে থাকে। দিলারা হুঁশে এসেই তার বাবার মৃতদেহ দেখে হাউতাশ করে কাঁদতে থাকে। সে বারবার যেতে চাইতে থাকে তার বাবার দিকে। তাকে আটকানোর চেষ্টা করলেও সে শোনে না এবং তার বাবার কাছে গিয়ে হাউ হাউ করে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। দিলারাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলে দিলারা এদিকে জেলালকে কথা শোনাতে শুরু করে। কেঁদে কেঁদে চিৎকার করে বলতে থাকে তার বাবা তাকে বাঁচানোর জন্য মারা গেছে। মেহমেদ ইনচে এই আসল পরিচয়টা তার বাবা লুকিয়ে গেছে, তাই সে মারা গেছে। তাকে তার চোখের সামনে থেকে চলে যেতে বারবার ধাক্কা দিয়ে দিয়ে তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। বাবার সামনে বসে কাঁদতে থাকে। লালও বেরিয়ে যেতে থাকে এবং পেছন ফিরে তাকিয়ে বলে সে মেহমেদ ইনচে না, সে মেহমেদ ইনচে না। এখানে সে নিজের থেকে পালাতে থাকছে ছোটবেলা থেকে, এটা একদম পরিষ্কার। গাড়ি করে যেতে যেতে জেলালের সাথে কথা বলার জন্য মাহুর স্পিকার অন করে। মনে বলে যে তাকে এই মুহূর্তে রিচ করা যাচ্ছে না, চাইলে মেসেজ ছেড়ে রাখতে পারে। ওর মেসেজ দিয়ে রাখে জেলালের জন্য চ্যালেটের দিকে যাচ্ছে, যেখানে তারা প্রথম দেখা করেছিল, একসাথে একা থেকেছিল, যেখানে নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছিল মাহুরকে মারাশলি। তার শরীর খারাপ হয়ে গেছিল, তাকে সে দেখভাল করেছিল এবং তার জন্য পোয়েম পড়েছিল। সে অপেক্ষা না করাতে সে অপেক্ষা করবে তার জন্য, সে যেন তাড়াতাড়ি চলে আসে। দিকে দেখায় সাবাসের ব্যক্তিরা
প্রসিকিউটরের উপর নজর রেখেছে, কোথায় যাতায়াত করছে, কি করছে তার ব্যক্তিরা নজর রাখছে। এদিকে গাড়িতে করে যেতে যেতে মারাশলি অর্থাৎ মেহমেত ইনচার্জ আর নিজের আসল পরিচয় থেকে পালাতে থাকে। সে নিজেকে বারবার জেলাল চুন আর মারাশলি বলেও সম্বোধন করতে থাকে। আয়নায় দেখতে দেখতে দেখায় আবার স্ক্রাপ ডিলারের সাথে দেখা করার জন্য তার জায়গায় জাঙ্কিয়ার্ডে এসেছে জেলাল। স্ক্রাপ ডিলারের ব্যক্তিরা তাকে সার্চ করে ভেতরে যেতে দেয়। মেহমেত ইনচার্জ অর্থাৎ জেলাল ভেতরে গেলে স্ক্রাপ ডিলার তার বাবা তাকে ভেতরে আসতে বলে। ডিলার মারাশলিকে দেখার পর তার সন্তান মেহমেত বলে সম্বোধন করে, জানিয়ে দেয় তার নাম মেহমেত ইনচে না, সে তার বাবা। ডিলার এখানে জানতে চায় সে তার আসল পরিচয় থেকে এভাবে পালাচ্ছে কেন, তার বাবার পেছনেই বা এভাবে এতদিন ধরে পড়ে আছে কেন। না জানায় সে কি সেই ব্যক্তি না যে ফরেন মানি এই দেশে এনে লন্ডার করে সাব কন্ট্রাক্টর হিসেবে। ডিলার গর্ব সহকারে বলে হ্যাঁ সে করে, একজন সাব কন্ট্রাক্টর হিসেবে এভাবেই সেই এম্পায়ারটা দাঁড় করিয়েছে। বলে এটাকে সে এম্পায়ার বলছে। ডিলার বলে তাহলে কি সে কুকুরের বিজনেসের ওপর এম্পায়ার দাঁড় করতো? এইভাবেই তো তার বাবা ধনী হয়েছে, এই বিষয়ে তো তার ছেলে হিসেবে তার গর্ব হওয়া উচিত। মোস্ট অফ এম্পায়ারই আন্ডারগ্রাউন্ড। একটা কথা জানতে চায় যে সে বাড়ি থেকে পালানোর পর তার বাবার কোনো খোঁজ নেয়নি, সে বাবারও আর তার বাবা অর্থাৎ স্ক্রাপ ডিলারও তার কোনো খোঁজ পায়নি কেন। মেহমেত বলে তার থেকে পালানো কোনো বড় ব্যাপার ছিল না। ডিলার বলে মেহমেত যত পালানোর চেষ্টা করুক সে তো তার বাবারই ছেলে, একটা জিনিস যেটা করেছে সে তার মাকে খুবই লজ্জা দিয়েছে। তাকে ধমকে বলে যথেষ্ট হয়েছে। ডিলার তেরে বলে কিসের যথেষ্ট হয়েছে, কি যথেষ্ট হয়েছে? সে এখনো তার ভাইয়ের মৃত্যুর কথা ভুলতে পারেনি, তাই তো? তাদের দুজনকে পালাতেই বা কে বলেছিল তাদের বাবার থেকে? আর ভাই যে মারা গেছিল এর জন্য তো মেহমেত ইনচেই দায়ী। এদিকে আবার অতীতের দৃশ্য দেখানো হতে থাকে। মেহমেত আর তার ছোট ভাই ইসমাইল দুজনে দৌড়ে দৌড়ে জঙ্গলে ঢুকে পড়েছে। বাবা সেখানেও একটা গাছের ডাল নিয়ে তাদের পেছনে পড়ে আছে, বারবার চিৎকার করে মেহমেতকে ডাকতে থাকছে তো যাচ্ছে এক্ষুনি তাদের সামনে চলে আসুক, নাহলে লাঠি দিয়ে মেরে তাদের পা ভেঙে দেবে। মেহমেতের ছোট ভাই ইসমাইল বলতে থাকে সে আর দৌড়তে পারছে না, ভীষণ টায়ার্ড হয়ে গেছে, তার পা ব্যথা করছে, একটু দাঁড়িয়ে বিশ্রাম নিতে। তো বাচ্চা ছেলেটি সেখানে দাঁড়িয়েও পড়ে। ঠিক আছে কিছুক্ষণ দাঁড়িয়ে সে তারা বিশ্রাম নিতেই পারে। ইসমাইল তার ভাই মেহমেতের কাছে জানতে চায় তার বাবা তাদের ধরতে পারবে না তো? আর না না তার বাবা তাদের খুঁজে পাবে না। বলে হ্যাঁ জানে পারবে না, কারণ তার থেকে তারা খুব জোরে দৌড়েছে আগে। একটা জিনিস নিয়ে তাই সে খুব চিন্তিত, তার মাকে নিয়ে। তার মায়ের সাথে আবার দেখা করতে পারবে তো তারা? জানে এরকমটা কি কখনো হতে পারে যে ছেলেরা তার মায়ের সাথে দেখা করবে না? সাথে সে কথা দিচ্ছে তার মায়ের সাথে গিয়ে তারা দুজনেই দেখা করবে। আর জানতে চায় তার মা আপসেট না তো, সে চিন্তা করবে না তো তাদের নিয়ে? বলে না করবে না, কারণ সে জানে তারা কেন পালিয়েছে। পেছন থেকে তারা আবার তাদের বাবার গলার আওয়াজ শব্দ শুনলে আবার তারা দৌড়তে শুরু করে। ইসমাইল থেমে বলে তার পায়ে প্রচন্ড ব্যথা করছে, সে আর এক ফোঁটা হাঁটতেও পারছে না। মেহমেত তার ভাইকে কাঁধে তুলে নেয় আর আস্তে আস্তে চলতে থাকে। তাদের বাবা পেছন থেকে এসে বারবার চিৎকার করে বলতে থাকে একবার শুধু তাদের খুঁজে পেতে দিক, তাদের মেরে মেরে তাদের হাত পা সব ভেঙে দেবে সে। ইসমাইল পিঠে চড়ে মেহমেতের বারবার জিজ্ঞেস করতে থাকে তাদের বাবা কি কাছে চলে এসেছে? মেহমেত বলে না, তাদের আরেকটু এগিয়ে যেতে হবে, একটু দূরে চলে গেলে আশা করছে তাদের বাবা তাদের খুঁজে পাবে না। তখনই পা পিছলে যায় মেহমেতের আর সে পড়ে যায় নিজে, আর তার সাথে তার ভাইও তার পিঠ থেকে পড়ে যায়। তার ভাইয়ের মাথায় চোট লাগে একটা পাথরের ওপর, তার মাথা থেকে রক্ত বেরোতে থাকে। মেহমেত তার ভাইয়ের মাথায় হাত দিয়ে দেখতে পায় রক্তক্ষরণ হচ্ছে। চিন্তিত হয়ে তার ভাইকে ডাকতে থাকে, তার ভাই সাড়া দেয়, একদম ঠিক আছে, কিছু অসুবিধা হয়নি, তার ভাই উঠে পড়তে পারে। জানায় তার মাথায় খুব ব্যথা করছে, তার কি রক্তক্ষরণ হচ্ছে? মেহমেত বলে না একদমই না, কিচ্ছু হচ্ছে না, সে একদম ঠিক আছে। এখানে তাকে মিথ্যে কথা বলে। গাছের গোড়ায় দুজন বসে কথা বলতে থাকে। বলে তার যদি খুব বেশি কষ্ট হচ্ছে কি সে তাকে ছেড়ে যাবে না, নাহলে তাকে যেতে হবে সাহায্য আনার জন্য। ইসমাইল জানায় তার একটু ডিজি ফিল হচ্ছে, আর ভাইকে তাকে ছেড়ে না যেতে, সে তার সাথেই যেতে চায়। তারপর আবার ইসমাইলকে কাঁধে নিয়ে মেহমেত চলতে শুরু করে। যেতে যেতে ইসমাইল জানতে চায় যে এই জঙ্গলে কি কোনো হরিণ আছে? না হ্যাঁ হয়তো থাকতে পারে, কিন্তু এখন তাদের সামনে আসবে না। হরিণের কথা জিজ্ঞেস করছে কেন, সে কি করবে হরিণ পেলে? জানায় সে পেট হিসেবে রাখবে, তাকে খুব ভালোবাসবে। জানায় সে তো থাকবে না, সে তো লাফালাফি করে চলে যাবে, তার কাছেও যেতে পারবে না। বলে ছোট্ট মেহমেত জঙ্গল থেকে দৌড়ে বেরিয়ে আসছে। একজন অপরিচিত ব্যক্তি পেয়ে তাকে বলতে থাকে সাহায্য করতে, তার সাহায্যের খুব প্রয়োজন, তার ভাইয়ের খুব রক্তক্ষরণ আর বমি হচ্ছে, সে তাকে ক্যারি করতে পারছে না। তিটি বলে তারা দুজন ছোট বাচ্চা জঙ্গলের মধ্যে গেল কি করে, দুজনের সাথে হয়েছেই বা কি? বলে সে এখন কিছু বলতে পারছে না, আগে তার ভাইয়ের খুবই সাহায্যের প্রয়োজন। তখন ফোন বার করে বলে ঠিক আছে, সে সাহায্য আনছে, সে মেডিকেল ডাকছে। মানে দেখায় স্ক্রাপ ডিলার জানতে চাইছে মারাশলির থেকে যে সে এখনো সেই সব বিষয় থেকে বেরিয়ে আসতে পারেনি, তাই তো? জানায় যা তার ভাই আর মায়ের সাথে হয়েছিল তার জন্য দায়ী স্ক্রাপ ডিলার, সে নিজে নয়। তাকে সেই পরিস্থিতির মধ্যে ফেলেছিল, তার সাথে যা যা করেছে, যাই পরিস্থিতির মধ্যে যা কষ্টের মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে, তার জন্য কিছুর জন্য সে পে করবে। মানে সে মারাশলির মতো কথা বলতে থাকে। ডিলার বলে সে তার ছেলে না, তার ছেলে এভাবে কথাই বলে না। সার্ভিলার বারবার জিজ্ঞেস করতে থাকে তার নাম কি, তার নাম কি মেহমেত ইনচে? মেহমেত তার নাম অস্বীকার করলে সে বলে সেই মেহমেত। স্ক্রাপ ডিলার বলে আগে যখন সে জন্য ডেথ নোট সাইন করেছিল তার ছবি চেয়েছিল কিন্তু তারা দেয়নি। এখান থেকে জিজ্ঞেস করে
কে দেয়নি তাকে? অর্গানাইজেশন। থ্রিলার বলে সেই বিষয়ে সে কিছু জানে না, তাদের সে কখনোই দেখেনি। এখন সেটা কনফার্ম যে সে কোনোভাবেই তার ছেলে হতে পারে না। প্রথমে নাম ভেবে গুলিয়ে ফেলেছিল, এখন বুঝতে পারছে যে প্রথম নাম একরকমের তো অন্য কেউই হতে পারে। মেহমেদ বলে সে কি জানে তার মেয়ের ওপর কনসার্টে গুলি চলেছিল, বহু বছর সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেনি, কথা বলতে পারেনি, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। থ্রিলার বলে সে যে কে সেটাই সে জানতো না, এখানে সে মেহমেদের কথা বলছে, মাত্র নামটুকু জানতো, সে তার মেয়ের ব্যাপারে কি করে জানবে? থ্রিলার এখানে বিরক্ত হতে থাকে, তাকে বারবার চলে যেতে বলে। থ্রিলার ঘর থেকে চলে যেতে গেলে মেহমেদ তাকে ধরে নিয়ে ছুরি নিয়ে তার গর্দানের উপর ধরে বলে, করে ভাবলো সে তার হাত থেকে চলে যাবে। বছর তার মেয়ের ওপর যা হয়েছে তার রিভেঞ্জ নেওয়ার জন্য সে চেয়েছিল তাদের সবকটাকে শাস্তি দিতে যারা তার সাথে এই কথা এরকম করেছে। থ্রিলার বলে সে যদি এক ফোঁটাও তার রক্ত ফেলে সে কি ভাবছে এখান থেকে সে বেঁচে ফিরতে পারবে? থ্রিলার বলে তাতে তার কিছুই যায় আসে না। থ্রিলার তাকে প্রলুব্ধ করার জন্য বলতে থাকে, আরে তারা তো বাবা আর ছেলে, সে তার বাবাকে এভাবে মারতে পারে? বলে তার নাম মেহমেদ ইনছে নয়, তার নাম জেলাল চুন। এদিকে দেখায় যে সুয়াত এসেছে স্ক্রাপ বিক্রেতা সেজে তাদের জাঙ্কিয়ার্ডে। এটা সাওয়াসের ট্র্যাপ। থ্রিলারের লোক কি স্ক্রাপ এনেছে সেটা দেখতে চাইলে সুয়াত দরজা খুলে যায়, এরা তার ভেতর থেকে সব মার্সিনারিসরা বেরিয়ে আসে। থ্রিলারের প্রথম ব্যক্তিকে প্রথম গুলি মারে, আওয়াজ পেয়ে ডিস্ট্র্যাক্ট হয়ে যায় জেলাল। তখনই স্ক্রাপ ডিলার একটা জিনিস নিয়ে তার মাথায় মেরে তাকে বেহুশ করে দেয়। কিছু জিনিসপত্র খুঁজতে থাকে আর বলতে থাকে সে তাকে মারবে না, কোনোভাবেই না, উল্টে সে তাকে মারবে। ডিলার একটা বন্দুক বার করে লোড করে তখনই মারতে যাবে মেহমেদকে, তখনই স্ক্রাপ ডিলারের একজন লোক এসে বলতে থাকে কিছু লোক এসে পুরো ছেয়ে গেছে এবং তাদের লোকেদের সব মেরে দিয়েছে, একটা টিমের প্রয়োজন, নাহলে তারা মোকাবিলা করবে কি? ডিলার রাগের মাথায় তাকেও শুট করে মেরে দেয়। সিনারিস্টরা গোলাগুলি করতে শুরু করে দিলে স্ক্রাপ ডিলারের ওপর লাগতে থাকে, পালাতে চাইলে তখনই মেহমেদ উঠে পড়ে এবং তাকে চেপে ধরে। বাইরে থেকে গোলাগুলির চোটে তারা সেপারেট হয়ে জন্যই বন্দুক বার করে ব্যাকফায়ার করার চেষ্টা করে। মধ্যে থেকে স্ক্রাপ ডিলার সেখান থেকে পালাতে সক্ষম হয়, পিছনে লাফিয়ে মেহমেদ তো দৌড়তে থাকে, উঠে আসা সমস্ত বাধা অতিক্রম করে। স্ক্রাপ ডিলার পিছু দেখতে দেখতে পালিয়েই যায় এবং তাকে হারিয়ে ফেলে। আবার দিকে দেখায় যে সাওয়াসে যেই মার্সিনারিসরা, যেই ব্যক্তিরা নজর রেখেছিল প্রসিকিউটর টোলগার উপর, প্রসিকিউটর টোলগা এক জায়গা থেকে বেরোলে তার পিছু নেওয়া শুরু করে। এক জায়গায় তাদের গাড়ি দাঁড় করিয়ে তার গাড়ির উপর অজস্র বার গুলি চালায়। টোলগা কোনো রকমে মাথা ঝুঁকিয়ে এক পাশে সরে যায়, পায়ে করে এক্সেলারেটরের উপর চাপ দিয়ে তা একটি গার্ডের উপর গিয়ে ধাক্কা মারে এবং বেহুশ হয়ে যায়। এদিকে দৃশ্যে আবার দেখাতে থাকে মাহুর চলে এসছে সেই চ্যালেটে, এখানে সে প্রথমবার এসে একান্তে থেকেছিল জেলালের সাথে। আর মুখ দেখে বোঝা যায় সে ভীষণ খুশি, পুরনো স্মৃতিচারণ করতে থাকে, পর চাবি দিয়ে দরজা খুলে ভেতরে যায়, এদিকে তাকিয়ে মনে করতে থাকে আগের স্মৃতিগুলো। এদিকে দেখায় সাওয়াসের যে মার্সিনারিসদের বলেছিল মাহুরের পিছু করতে, তারাও সেখানে পৌঁছে গেছে। তারা কল করে সাওয়াসকে জানায় যে মাহুর চ্যালেটে পৌঁছে গেছে। কলের এপার থেকে বলে যে ভালো কথা, তার মানে তাদের একসাথে রোমান্টিক একটা সময় কাটাতে চলে, অর্থাৎ আক্রমণ করার সব থেকে ভালো সময় তার। নারী বলে যে মেয়েটা একমাত্র একাই আছে, সাথে এখনো কেউ আসেনি। উত্তরে সাবাস বলে অপেক্ষা করতে মারাশলিও যাবে। আবার সুয়াদ কল করে সাবাসকে জানায় যে স্ক্রাপ ডিলারের জায়গা তারা অধিকার করে নিয়েছে, স্ক্রাপ ডিলার পালাতে সক্ষম হয়েছে। আশেপাশেও খোঁজ করে কিছু জিনিসপত্র পাওয়ার চেষ্টা করছে যদি গুরুত্বপূর্ণ কিছু থাকে। বলে তার তো প্রয়োজন স্ক্রাপ ডিলারকে ছিল, স্ক্রাপ ডিলারের জায়গা নিয়ে সে কি করবে? সে ভ্যালুয়েবল জিনিসে কি খুঁজে বার করার চেষ্টা করবে? ডিলার কি এতটাই মূর্খ ব্যক্তি যে আশেপাশে টাকা রাখবে? বলে দুজন ডাউন হয়ে গেছে আশা করছি, একমাত্র একজন বাকি। তার আগে তার জেনে নেওয়াই উচিত যে প্রসিকিউটরের কি অবস্থা। জানায় তার লোকেরা জানিয়েছে যে ভালো খবর, জানায় যে খুব ভালো কথা, তাহলে কনফার্ম দুজন ডান, একজন বাকি, আশা করছে সেটাও হয়ে যাবে। আবার দেখাতে থাকে প্রসিকিউটর টোলগার গাড়িতে, সে মারা যায়নি, জখম হয়ে পড়ে আছে, আর জখম হাত দিয়ে সে কোনো রকমে নিজের ফোনটা বের করে সাহায্যের জন্য ডায়াল করার চেষ্টা করছে। এদিকে সাবাস আবার কল করে বিরক্ত করতে শুরু করে মেহমেদকে, করে বারবার বলতে থাকে সে মেহমেদের সাথেই তো কথা বলছে, অন্য কেউ না তো, ভালোভাবে তার কথা শুনতে পাচ্ছে। হ্যালো মেহমেদ ইনছে। মেহমেদ কথাগুলো শুনে চুপ করে যায়। সে বলে সে কি চাইছে, জানে তো যে খুব তাড়াতাড়ি সে মরবে। বলে আরে ধৈর্য ধরতে, তার সাথে তার অনেক কথা আছে। জানতে চায় তার ফোন নাম্বারটা কোথা থেকে পেয়েছে, তাহলে সে বলতে চায় ফুয়াতের থেকে, তাকে সে মেরে এসেছে। মেহমেদ জানায় সাবাসকে যে সে যদি তার সাথে দেখার জন্য এতই উগ্রীব হয়ে থাকে তাহলে সে তার সামনে কেন আসছে না। জানায় সে অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করে রেখেছে, তার জন্য কি সে সবকিছু ড্রপ করে দেবে? সে জানতে চাইছে তার গার্লফ্রেন্ড কেমন আছে, ভালো আছে নিশ্চয়ই, তার আসল আইডেন্টিটির ব্যাপারে কিছু জানে। বলে তার গায়ে যদি হাত লাগে তাহলে সে তাকে মেরে ফেলবে। সাথে সাথে ফোন কেটে দেয়। সাথে সাথে নিজের ফোন বার করে মাহুরের নাম্বার চেক করে দেখে সে ভয়েস মেসেজ পাঠিয়েছে। পুরো মেসেজটা শোনে এবং চ্যালেটের দিকে তার গাড়ি বাড়ায়। এদিকে আবার অতীতের দৃশ্য দেখানো হতে থাকে যেখানে ছোট্ট মেহমেদ সেই ব্যক্তিটিকে এবং মেডিকেল
এমার্জেন্সি সব লোকেদের নিয়ে জঙ্গলের ভেতর আবার গেছে তার ভাইয়ের জন্য। তার অসুস্থ ভাই আছে, তার বাকিরা তার ভাইয়ের নাম ধরে ডাকতে থাকে। দূর থেকে মেহমেদ তার ছোট ভাইকে দেখতে পেলে কাছে যায়, গিয়ে নাড়িয়ে ডাকতে থাকলে সে আর সাড়া দেয় না কোনোভাবে। সে এখানে মারা যায়। দিকের লোকেরা তাদের জায়গায় ইমার্জেন্সির জন্য আরো লোক ডাকতে থাকে। সেখান থেকে ভয় পালাতে থাকে এবং পালাতে পালাতে এক জায়গায় গিয়ে কাঁদতে থাকে। মাটিতে বসে পড়লে দেখতে পায় একটা হরিণ। ভাইয়ের বলা কথাগুলো তার মনে পড়তে থাকে। বোঝা যায় যে মেহমেদের ছোটবেলার ট্রমা কোনটা ছিল। সে হরিণ দেখলে ভয় পায় এবং দুঃখ পায়। বর্তমানে দেখাতে থাকে মেহমেদ ইনচে অর্থাৎ জেলাল পৌঁছে গেছে মাহুরের সেই চ্যালেটে দৌড়ে চ্যালেটের ভেতর যেতে থাকে। চ্যালেটের ভেতরে গিয়ে প্রথমে মাহুরের নাম ধরে কবার ডাকতে থাকে। করে তৈরি করা ডেকোরেশন, খাবার দাবার সব দেখতে থাকে। বাইরে দাঁড়িয়ে থাকা সাবাসের মার্সেনারিসরা দূরবীন দিয়ে সেটা দেখে জানিয়ে দেয় যে তাদের হামলা করার সময় এসে গেছে। চ্যালেটের দিকে এগোতে থাকে। এদিকে জেলাল অর্থাৎ মেহমেদ বারবার মাহুরের নাম নিয়ে ডাকতে থাকলে মাহুর তার সামনে চলে আসে। বলে এইসব প্রিপারেশনের কি মানে, এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে কারণ সাবাসের লোকেরা আসছে। ও জানতে চায় কেন, কিভাবে, কি হয়েছে। আবার মেহমেদ অর্থাৎ জেলাল বলে যে কেন এটার কোনো প্রশ্ন হলো, তাকে মারার জন্য। বলে সে কখনো ভাবেনি যে তার মেসেজটা পৌঁছবে জেলালের কাছে। বলে সে কিছু কথা বলতে চায় জেলালকে, সে কি শুনবে। অর্থাৎ জেলাল বলে হ্যাঁ, খুব তাড়াতাড়ি হলে খুব ভালো, থেকেও বেশি ভালো হয় যদি তারা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে পারে। বলে সে আর কোনোভাবেই ভয় পায় না, এখান থেকে কোনোভাবেই যাবে না যতক্ষণ না সব কথাটা তাকে জানাচ্ছে। অর্থাৎ জেলাল বলে হ্যাঁ প্লিজ একটু তাড়াতাড়ি বললে ভালো হয়। করছে সে যেন তাড়াতাড়ি বলে দেয় হ্যাঁ সে বিবাহের প্রস্তাবে রাজি, সবসময়ের জন্য তার সবসময়ের সঙ্গী হতে রাজি। তখনই সাবাসের লোকেরা অর্থাৎ মার্সেনারিসরা তাদের ঘরের। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।